আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের সেই ধারাবাহিক একটা টক শো আসলে বলা ঠিক না, এটা আসলে আলোচনাই বলা ঠিক। এখানে কোনো বিতর্ক না, যাই হোক ইনফরমেটিভ হবে এটা আলোচনাটা। তো এটা আপনি যদি মনে করেন আপনি শেয়ার বাজার থেকে কিছু শিখতে চান, মানে শেয়ার বাজার সম্পর্কে কিছু জানতে চান, মিউচুয়াল ফান্ড সম্পর্কে কিছু জানতে চান, তো এই ভিডিওটা আপনার জন্যই। আপনি দেখতে পারেন এবং আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনি লিংকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অ্যাড করব। আমরা আসলে প্রথমে আমাদের এই প্রথম থেকেই আমাদের একটা ফরম্যাট আছে, আমরা একটা ফরম্যাটের মাধ্যমে আমাদের আলোচক যারা আছে তাদেরকে আমরা কিছু প্রশ্ন করি, প্রশ্নের মাধ্যমেই আসলে শুরু করব। তো আমার ফার্স্টের প্রশ্ন, আমি আগে যাব আনিসুর রহমান, এনার মাধ্যমে শুরু করব। তো আমার প্রশ্ন হচ্ছে, মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে এটা, এবং এটা ব্যক্তিগত বিনিয়োগ পর্যায়ীরা কিভাবে লাভবান হতে পারে, এবং মিউচুয়াল ফান্ডের আমরা দেখি এটা কি আসলে বাংলাদেশে কি এটা জনপ্রিয়তা হচ্ছে কি না, মানে কেন হচ্ছে না, এবং যদি হয়ে থাকে কি কারণে হচ্ছে, আর এই মিউচুয়াল ফান্ডের ঝুঁকি সমূহ কিভাবে হ্রাস মানে কমানো যায়, এবং এই মিউচুয়াল ফান্ডকে আসলে যেই পোর্টফোলিও যে ডাইভার্সিটি তৈরি করতে পারছে কিনা, এবং সাধারণ বিনিয়োগকারীদের আসলে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে কতটা লাভবান হতে পারে। আপনি যদি আপনি যদি আমাদেরকে জানাতেন বিষয়গুলো আসলে কেমন, কিভাবে কাজ করে। আনিসুর রহমান, শুনতে পাচ্ছেন আপনি? আনিসুর রহমান স্যার, শুনতে পাচ্ছেন আপনি? আনিসুর রহমান, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, উনি মনে হয় শুনতে পাচ্ছেন না, শুনতে ওনার মনে পাচ্ছেন হয় ভাই এখন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি। আপনি বলেন, আপনাকে প্রশ্ন করছিলাম। কোনো একটা বোধহয় সমস্যা হয়েছে, আমি হেডফোনে শুনতে পাচ্ছি না। হুম। না, হেডফোনটা খুলে ফেলাম, হেডফোনে শোনা যাচ্ছে না। অসুবিধা আমি নেই, হেডফোন ছাড়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আপনি আচ্ছা, কি আমার আলহামদুলিল্লাহ। প্রশ্নটা বুঝতে পারছিলেন? এই প্রশ্নটা আপনাকে আবার দেখাই দিই, মিউচুয়াল ফান্ডের ভূমিকা ও কার্যকারিতা। মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে, সাধারণ বিনিয়োগকারীরা একজন ব্যক্তিগত পর্যায়ে কিভাবে এটার উপকারিতা পেতে পারে, মিউচুয়াল ফান্ডের ঝুঁকি কি কি ঝুঁকি থাকতে পারে, এবং একে কিভাবে ডাইভার্সিফিকেশন করা যায়, এবং বিনিয়োগকারীরা এর মাধ্যমে কি লাভবান হতে পারে। জি, আজকের সঞ্চালক এবং সহ আলোচক, আসসালামু আলাইকুম। এবং সকল দর্শক যারা আছেন বা শ্রোতা যারা আছেন, তাদেরকেও আমার সালাম রইল। আমরা আজকের বিষয়টা হলো মিউচুয়াল ফান্ড। এই মিউচুয়াল ফান্ডটা আমাদের ক্যাপিটাল মার্কেটে এটার একটা বিশেষ ভূমিকা রয়েছে। ক্যাপিটাল মার্কেটে যেভাবে অর্থ বিনিময় হয় এবং একটা দেশের সার্বিক অর্থায়নের জন্য বা ক্যাপিটাল মার্কেটের জন্য মিউচুয়াল ফান্ড একটা সহায়ক ভূমিকা পালন করে, এবং আমি বলতে পারি বেশ অগ্রণী ভূমিকা পালন করে। তাহলে মিউচুয়াল ফান্ড এবং স্টক যে শেয়ার আছে, সেটা কোনটা আমরা গ্রহণ করব এবং কেন? মিউচুয়াল ফান্ডের কি কি সুবিধাগুলো রয়েছে? মিউচুয়াল ফান্ডের একটা বিশেষ সুবিধা হলো যে এটা একটা বৈচিত্র্যময়, এবং এই ফান্ডটা আপনারা যখন বিনিয়োগ করবেন, এখানে সম্পদের একটা সুষ্ঠু বিতরণ হয়, এবং এখানে বিনিয়োগে ঝুঁকি অনেক কম। কারণ আপনাকে এই মিউচুয়াল ফান্ডগুলো একটা প্রতিষ্ঠান, যাদের অভিজ্ঞ এক দল লোক আছে এবং যারা ক্যাপিটাল মার্কেট সম্বন্ধে বেশ বিজ্ঞ, এবং তারা এটাকে ফলো করে, এটার সামগ্রিক বিষয়গুলোকে জানে, কোন জায়গাতে বিনিয়োগ করলে ভালো হবে, কোনটা শেয়ার বেশি প্রফিটেবল, বা কোন প্রতিষ্ঠান ভালো করতেছে। তো তাদের যে প্রফেশনাল লোকজন থাকে, এই প্রফেশনাল লোকজনগুলো এই বিষয় নিয়ে কাজ করে। কাজে আপনি যখন বিনিয়োগ করছেন, মিউচুয়াল ফান্ড কিনতেছেন, এটা ওপেন হতে পারে, ক্লোজ এন্ডের হতে পারে, যেটাই করেন না কেন। যেমন বাজারে গ্রামীণের 1 ছিল, তারপরে গ্রামীণ 2 ছিল, এবং এখন একটা রিলায়েন্স
ওয়ান আসছে। তো এই ধরনের মিউচুয়াল ফান্ড যেগুলো বাজারে এখনো চলতেছে, সেগুলো বেশ পেশাদারিত্বের সাথে বিনিয়োগ করা যেতে পারে। যেহেতু একটা পেশাদারি প্রতিষ্ঠান আপনাকে এখানে কন্ট্রোল করবে এবং এটার নিয়ন্ত্রণযোগ্য একটা কাজ, যেখানে প্রাতিষ্ঠানিকভাবে এটাকে নিয়ন্ত্রণ করা হয়। এখানে বিশেষভাবে একটা বিষয় উল্লেখ করা যেতে পারে যে, আমরা যারা বিভিন্ন ক্যাটেগরির লোক আছি, যারা রিটায়ারমেন্টে যাওয়ার পরে কিছু টাকা নিয়ে যখন বসতে চাই, তখন হয়তো টাকার অ্যামাউন্ট অনেক বড় না হলেও ছোট, ছোট এই বিনিয়োগ করা যেতে পারে মিউচুয়াল ফান্ডে। যেখানে হয়তো স্টক হতে নাও পারে। আবার এখানে মিউচুয়াল ফান্ডে মোস্ট অফ দ্য মিউচুয়াল ফান্ড যারা ম্যানেজ করে বা যারা ছাড়ে, তারা এখানে একটা ট্যাক্স সুবিধা দিয়ে থাকে। সরকারের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে এবং এই ট্যাক্স সুবিধাটা পাওয়া যেতে পারে। সুবিধাজনক মিউচুয়াল ফান্ডের তুলনামূলকভাবে এটা সময় সাপেক্ষ নয়। কারণ আপনাকে শেয়ার বেচা-কেনার জন্য বাজারে সবসময় ফলো করতে হয়। বাজারের উপর নজরদারি রাখতে হয় এবং কোনটা কমলো, কোনটা বাড়লো এবং আবার দেখা যায় যে পুরো টাকাটাই গায়েব হয়ে গেছে। কিন্তু মিউচুয়াল ফান্ডে সেই অবস্থাটা নাও হতে পারে। এই পেশাদারি ব্যবস্থাপনার জন্যই মিউচুয়াল ফান্ড আপনাকে যেভাবে একটা সহজলভ্য করে তোলে, তেমন আপনার একটা মোটামুটি সক্রিয় এবং নিশ্চিত বিনিয়োগের সহায়তা করেন। তা আমি আশা করি যে যারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চায়, এই বিনিয়োগের ভিন্নতার জন্যই তারা এটাকে সহজভাবেই এই বিনিয়োগটা করতে পারে। বিভিন্ন গবেষণা দেখা গেছে দেশে বা বিদেশে এই মিউচুয়াল ফান্ডগুলো সকল সময়ই একটা লাভজনক এবং আমাদের যে গ্রামীণ 1 এবং গ্রামীণ 2 ছিল, তার উপরে কিন্তু কেউ হস্তক্ষেপ করতে পারেনি সেভাবে এবং সেটাকে বাজারে ফেলে দিতে পারে নাই। কিন্তু যেখানে ১৯৯৬ সালে বা ২০১০ সালে আমাদের শেয়ার বাজারের বিভিন্ন শেয়ার কিনে মানুষ পথে বসে গেছে। সেদিক দিয়ে আইসিবি যেটা ছিল সেটা বা এই গ্রামীণের 1, গ্রামীণ 2 এগুলো আমাদেরকে মার্কেটে যারা মিউচুয়াল ফান্ড কিনেছিলেন বা বন্ড কিনেছিলেন, তারা কিন্তু সেই খারাপ অবস্থায় পড়েনি। এই মিউচুয়াল ফান্ডগুলো কিনলে আপনার যে রিস্কের ব্যাপারটা বলা হয়েছে, রিস্কের ব্যাপারটা অনেকটা কম। কেন কম? কারণ আপনি যখন একটা মিউচুয়াল ফান্ড কিনতেছেন, তখন কোন একটা প্রতিষ্ঠান থেকে কিনতেছেন যারা এই অ্যাসেটটা আপনার অর্থটাকে ম্যানেজমেন্ট করছে এবং তারা বাজারে দেখতেছে যে কোন প্রতিষ্ঠানে এটাকে বিনিয়োগ করলে তারা প্রফিটেবল হবে। সো আপনি কিন্তু নিশ্চিত কার দ্বারা? একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির দ্বারা। সো এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আপনাকে সাহায্য করছে। একইভাবে এই একটা স্টক মার্কেটে বা সেকেন্ডারি মার্কেটে যখন আপনি বিনিয়োগ করতে যান, অনেকগুলো হাঙ্গামা থাকে। একটা বিও অ্যাকাউন্ট এখানেও করতে হয়। এখানে একটা বিও অ্যাকাউন্টেরটা একটু ডিফারেন্ট, কিন্তু ওখানে একটা বিও অ্যাকাউন্ট খুলতে হয়। এখানে আপনি মিউচুয়াল ফান্ডের জন্য সহজভাবে অতি সহজেই অনলাইনেই আপনি নিজে ঘরে বসেই এটা খুলতে পারেন এবং ঘরে বসেই টাকাটাকে ট্রানজেকশন করতে পারেন। যেটা সবসময় আপনার স্টক মার্কেটে সহজ না। একইভাবে আপনি যখন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন এবং বিনিয়োগের ব্যাপারটা আপনি নিশ্চিত হচ্ছেন, তখন কিন্তু অন্য জায়গাতে আপনার কর্মপরিকল্পনা করতে পারেন। তা আমি আশা করি যে এই মিউচুয়াল ফান্ডের যে বিষয়টা মানুষের আরো সহজলভ্য হবে এবং মানুষ এখানে বিনিয়োগ করে প্রফিট করতে পারবে এবং আমাদের ক্যাপিটাল মার্কেটের যে অবস্থা সেটা আরো ভালো হবে। বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো বিনিয়োগে উৎসাহ যোগাবে। একইভাবে বিভিন্ন কোম্পানি যাদের আর্থিক অসচ্ছলতা রয়েছে, তারা এই অর্থ নিয়ে সচ্ছল হতে পারবে, দেশের উন্নতি হতে পারে। সো আমি পরবর্তীতে আবার বলব, আমি ভাই আমার সহ আলোচক যারা আছেন
তারা এই ব্যাপারে আরো বিজ্ঞ মতামত রাখতে পারবেন বলে আমি আশা করি। আচ্ছা, ঠিক আছে, আমরা আমরা মনির ভাইয়ের কাছে যাব। মনির ভাইয়ের কাছে আবার আমি সেম প্রশ্ন আবার রিপিট করছি, মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে এবং একটি ব্যক্তিগত পর্যায়ে কি লাভ। ব্যক্তিগত পর্যায়ে মনে করেন আমি 25,000 টাকা বেতন পাই, আমি প্রতি মাসে একটা অ্যামাউন্ট করে ওখানে মিউচুয়াল ফান্ডে জমা রাখতে পারি কিনা, এরকম টাইপের কোনো এবং এটা কি আসলে বাংলাদেশে জনপ্রিয় হচ্ছে? যদি না হয়, যদি হচ্ছে তো কেন হচ্ছে, আর যদি না হয় তো কেন হচ্ছে না? মিউচুয়াল ফান্ডের যে ঝুঁকি এবং এটা কি পোর্টফোলিওকে যেভাবে ম্যানেজ করার কথা ছিল এভাবে করতে পারছে কিনা, এবং এটা কি বিনিয়োগকারীদের জন্য লাভবান হবে কিনা, আপনি যদি আমাদেরকে একটু জানাতেন। জি মনির ভাই। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থাপক, সম্মানিত আলোচনাকারী আনিসুর রহমান ভাই এবং সম্মানিত দর্শক, বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আজকে আমরা আলোচনায় এসেছি। এখানে ইতিমধ্যে আনিস ভাই বিশেষভাবে বলেছেন যে মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে বাংলাদেশে, আর ব্যক্তিগত বিনিয়োগকারীদের জন্য এটা গুরুত্বপূর্ণ কি কারণে, এই বিষয়গুলো বলেছেন। তো উনি যথার্থই বলেছেন, বাংলাদেশে মিউচুয়াল ফান্ডের যে পরিবেশ সেটি আমার দৃষ্টিতে সঠিকভাবে বাংলাদেশে এগিয়ে যায়নি আর কি। এটি আমরা অনেকটা পিছিয়ে আছি, এটা আমি বলতে পারি। বাংলাদেশে মিউচুয়াল ফান্ডের ইতিহাস 1980 সন থেকে, এই 80 সন থেকে আজকে প্রায় 44 বছরের ইতিহাস বাংলাদেশে মিউচুয়াল ফান্ডের। শুরুর দিকে বিশেষ করে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ তারা মিউচুয়াল ফান্ড শুরু করে, প্রাইভেট সেক্টরে এটি এসছে 2000 সালের পরে। তো আমরা প্রাইভেট সেক্টরে অনেক দেরি করে আসার কারণে এর জনপ্রিয়তা সেভাবে আমরা দেখছি না। এখানে এই পরিবেশটি না থাকার কারণে মানুষও এখানে কম ঝুঁকছে, আর মানুষের কম ঝোঁকার কারণে দিন দিনের জনপ্রিয়তাটা ওভাবে আমরা পাইনি। তো এর পেছনে যে সকল কারণ রয়েছে আজকে সেটি নিয়ে কথা বলতে চাই। একটি হচ্ছে যে কোনো বিষয়ের একটি পরিবেশ একটা জায়গায় দরকার হয়। একটি দেশে যদি পরিবেশ না থাকে ওই বিষয়ে মানুষের আগ্রহ কম থাকে। আপনি খেয়াল করে দেখবেন যে বাংলাদেশে অনেকগুলো ব্যাংক আছে, এ সকল ব্যাংকে মানুষ যখন তার যতটুকু পুঁজি থাকে, অর্থাৎ সেভিংস যতটুকু থাকে, তিনি যে পরিমাণ ইনকাম করেন, আপনি একটা ফিগারের কথা ইতিমধ্যে বলেছেনও, আমি সেটি বলবো। তো যে পরিমাণ ইনকাম করেন সেখান থেকে যতটুকু ব্যয় করেন বাকি অংশটুকু সেভিংস হিসেবে থাকে। তো বাংলাদেশে যেটি ঘটে থাকে যে সবাই স্পেশালি ব্যাংকে যেতে চায়, অনেকে ইন্স্যুরেন্সে যেতে চায়, সেই সাথে অন্যান্য কিছু স্কিম থাকে সেগুলোতে ইনভেস্ট করে, মানুষ ল্যান্ডে ইনভেস্ট করে থাকে, এইভাবে করে আর কি। শেয়ার বাজারে মানুষ ইনভেস্ট করে, কিন্তু মিউচুয়াল ফান্ড যে একটি লাভজনক জায়গা, এটি কিনলে যে মানুষের পুঁজি ধীরে ধীরে বাড়বে বা এই ধরনের একটা গ্রোথ এখানে রয়েছে, এই জাতীয় পরিবেশের সাথে মানুষ খুব বেশি পরিচিত নয় আমার দৃষ্টিতে। আপনি 25,000 টাকা একজনের ইনকামের কথা বলেছেন, যে তার সেভিংস 25,000, সেই 25,000 টাকা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারবে কিনা। মিউচুয়াল ফান্ডে যদি সে চায় 500 টাকাও বিনিয়োগ করতে পারবে মাসে। আমি একটু কম করে বলে দিলাম যাতে করে কভার হয়ে যায়। একটা মিউচুয়াল ফান্ড এই মুহূর্তে বাজারে যেমন রেট আছে, কোনোটার 3 টাকা দাম, একটা মিউচুয়াল ফান্ডের দাম 3 টাকা। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই যে বাংলাদেশে যত শেয়ার এবং একটি শেয়ার বা একটি মিউচুয়াল ফান্ড একজনে কিনতে পারবে, সেই অর্থে আচ্ছা মনির ভাই, আপনাকে শোনা যাচ্ছে না, আপনি আবার আউট হয়ে আবার ইন হন। আমরা এর মধ্যে আরেকটু বিষয় সেকেন্ড পার্টে আমরা চলে যাই, যে ওনার কাছে শুনে আসি একটু। মনির ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা
যেটা আসলে যেটা আমাদের আমি যেটা জানতে চাচ্ছিলাম এর মাধ্যমে, দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের সেভিংস এর অনেক সমস্যা। আমাদের সেভিংস আমরা যাই মানে আমাদের হয়ে গেছে এমন যে আমরা কোনো সেভিংস অথবা ইনভেস্টমেন্টের দিকে যাচ্ছি না, যে কোনো কারণেই হোক। এটা শুধুমাত্র আমাদের অসাধ ইচ্ছা, আমাদের ইচ্ছা নাই এমনও না, আমাদেরকে ওই পরিবেশটা, যেটা মনির হোসেন আলাদা খুব সুন্দরভাবে অ্যাড করার ট্রাই করছিলেন, যে আমাদের আসলে ওই পরিবেশটা নাই, ওই পরিবেশ দেওয়া হচ্ছে না। আচ্ছা, মনির ভাই চলে আসছে, যেহেতু মনির ভাই শুরু জি করুন। জি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ মনির ভাই এখন, আচ্ছা আপনি আপনি বলা শুরু করেন মনির ভাই, আপনাকে দেখা যাচ্ছে না অবশ্য। মনির ভাই আপনি দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? আচ্ছা, মনির ভাইরে আমরা মনে হয় ওনার নেটে একটু ডিস্টার্ব দেখা দিচ্ছে। হ্যাঁ মনির ভাই শুনতে পাচ্ছেন জি এখন? জি, এখন শুনতে পাচ্ছি। আমি যে এতক্ষণ বলেছি এটা কি শোনা গেছে কিনা? না না না, ওই যে আপনি ওই যে সেভিংস এর 25,000 টাকা থেকে আমরা কিছু ইনভেস্ট করতে পারি, শেয়ারের মূল্য 3 টাকা এরকম, এটা বলছিলেন, পরের থেকে কেটে গেছে। ওকে ওকে, আমি জি কন্টিনিউ করছি সেখান থেকে। যে আমরা জানি বাজারে আমাদের এখন, অর্থাৎ যদি কেউ একটি শেয়ার কিনতে চায় সে কিনতে পারবে, যদি কেউ একটি মিউচুয়াল ফান্ড কিনতে চায় কিনতে পারবে। একটি মিউচুয়াল ফান্ডের দাম হচ্ছে 3.5 টাকা। 10 টাকার মিউচুয়াল ফান্ড এখন বাজারে পাওয়া যাচ্ছে। আবার কোনো মিউচুয়াল ফান্ডের দাম রয়েছে 10 টাকাটা 5 টাকা। তাহলে কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে সে একটি মিউচুয়াল ফান্ড কিনে তার দাম 4 টাকা 5 টাকা পর্যন্ত ইনভেস্ট করা যেত। কোনো ব্যক্তি 4 টাকা 5 টাকা থেকে শুরু করে যত খুশি তত সে মিউচুয়াল ফান্ড কিনতে পারে অথবা শেয়ার কিনতে পারছে। তো সেই দৃষ্টিকোণ থেকে মিউচুয়াল ফান্ড এত অল্প দামে কেনা যায়। এটি হচ্ছে ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ডের কথা বলছি, যেটি বাজারে ট্রেড হয়। আর এছাড়া রয়েছে ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড, বিভিন্ন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি সেগুলো ছেড়ে থাকে, যেগুলোকে ইউনিট ফান্ড হিসেবে পরিচিত। সেগুলো বাজারে ট্রেড হয় না, বাজার থেকে কেনা যায় না, সেটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি থেকে কেনা যায়। সেখানে একটা রেট ডিক্লেয়ার করা থাকে, যেটা 100 টাকা থেকে 110 টাকার মধ্যে ক্রয়, আবার 110 টাকা থেকে দেখা গেল 120 টাকার মধ্যে বিক্রয়, এই ধরনের রেট দেয়া থাকে। কোম্পানি থেকে বিক্রি হয়, আবার কোম্পানি সেটা বাইব্যাক করে নেয়, এই ধরনের পরিস্থিতি আছে। তো আমরা এই পরিমাণটা জেনে নিলাম, কিন্তু জনপ্রিয়তা কেন হয়নি এর পিছনে আমাদের এই মিউচুয়াল ফান্ড নিয়ে যে গুরুত্বটা দেওয়া দরকার বাজারে, সেই গুরুত্বটা বাংলাদেশের যারা এই নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছেন তারা সেভাবে গুরুত্ব দেননি। এই বাজারে যারা স্টেক হোল্ডার রয়েছে, যাদের দায়িত্বে রয়েছে মিউচুয়াল ফান্ড বাজারে নিয়ে আসা, তাদেরও তেমন গুরুত্বটা এর বিষয় নেই। আরেকটি হচ্ছে যে একটি বাজারের ফরমেশনটা কি হবে, অর্থাৎ বাজারটি কাঠামোগত দিক থেকে কেমন প্রকৃতির হবে, এই বিষয়ে বাংলাদেশের চর্চাটা কম। অর্থাৎ একজন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির লোক অথবা মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউস, ডিএসসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটং স্টক এক্সচেঞ্জ, তারা এই বিষয় সম্পর্কে অতটা গুরুত্বটা দিতে চায় না। এটার কারণটা হচ্ছে যে পরিবেশটা এখানে গড়ে ওঠেনি, এবং এই গুরুত্ব সম্পর্কে তারা আসলে, আমি যেটি বলতে চাই সেটি হচ্ছে যে যতটা ওনাদের এই বিষয়ে গভীরে যাওয়া উচিত ছিল সেটা গভীরে যেতে চান না আর কি। কারণ এটি সুদূর প্রসারী একটি বিষয়, এটি এমন ফলাফল খুব ধীরে আসে, অর্থাৎ অনেক সুদূর প্রসারী, অনেক দিন পর এটার ফল পাওয়া যায়। দেশের মানুষের মধ্যে কেমন মানে ধনী হওয়ার ক্ষেত্রে অথবা আপনার নিজের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে মানুষ ধৈর্যশীল না, কেন জানে খুব দ্রুত ধনী হতে চান, এ ধরনের কিছু প্রবণতা। মনির ভাই আপনাকে আবার শোনা যাচ্ছে না, আপনাকে আবার শোনা যাচ্ছে না। মানুষকে দেখবো যে ব্যাংকের দিকে ঝুঁকতে বেশি। একটা এফডিআর করছেন, সেখানে 3 মাস 6 মাসের টাকা রাখছেন ফিক্সড ডিপোজিট করে, তারপর হচ্ছে সেখানে
ডিপিএস এ টাকা রাখছেন মান্থলি 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা করে, কিন্তু মিউচুয়াল ফান্ডের যে কালচারটা এখানে সেভাবে তৈরি হয়নি। তো আমরা কি দেখছি যে মিউচুয়াল ফান্ডের এই সেক্টরে টাকা না আসার কারণে এই ইনভেস্টমেন্টগুলো ব্যাড ইনভেস্টমেন্ট হয়েছে। তো ব্যাংক যখন টাকা কালেকশন করতে পারছে না, তখন কিন্তু মানুষকে আবার সেই টাকা ফেরতও দিতে পারছে না, বিভিন্ন ক্ষেত্রে সেটা দেখা যাচ্ছে আর কি। তো এই কালচারটা যদি দেশে তৈরি করা যেত, মনির ভাই আপনার একসাথে যদি মিউচুয়াল ফান্ডে মানুষের ইনভেস্টমেন্টটা আসতো, তাহলে দেখা যেত যে এখানে মানুষ অভ্যাসে পরিণত হতো যে মিউচুয়াল ফান্ডে টাকা রাখা যায়, সেখান থেকে ইনকাম হয়। হ্যাঁ মনির ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? এটা কি নেটটা কি আমার এখানে ডিস্টার্ব, না আপনাদের এখানেও ডিস্টার্ব হচ্ছে? না, আপনার ওখানে ডিস্টার্ব দেখা দিচ্ছে। আপনি কেমন ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি এখন। আচ্ছা আচ্ছা, তো আমি সাথে একটু অ্যাড করে দিই। আমাদের দ্বিতীয় যে প্রশ্ন আছে, এটা আপনার আরেকটু কথা বলতে আরেকটু সুবিধা হবে। এটা দ্বিতীয় প্রশ্নটা, এটা যদি অ্যাড করে নেন, নিয়ন্ত্রণ ও পরিচালনা। মিউচুয়াল ফান্ড মানে যাদের মাধ্যমে আপনি এই বড় কর্মযোগ্যটা চালাবেন, তারা কি আসলে দক্ষ, তাদের দক্ষতার কোনো ঘাটতি আছে কিনা? এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ যে আপনি দেখেন, এখানে আমাদের দেশের রাজনীতিবিদদের আমরা আসলে মানে সেলুট জানাই, ওনারা আসলে ভালো মানুষ, আমরাই খারাপ। তো ওনাদের এমন কোন নীতি আছে কিনা যে আপনি আমার টাকা যে কেউ খেয়ে ফেলবে না, আমার টাকা যে কেউ, আপনি আপনাকে বিশ্বাস করে প্রতি মাসে, আমি ভাই গরিব মানুষ, প্রতি মাসে মনে করেন 500 থেকে 5000 টাকা পর্যন্ত সেভিং করলাম, এই টাকাটা যে আমি লাস্ট পর্যন্ত ইন্টারেস্ট সময় ব্যাক পাবো, এর কি নিশ্চয়তা আছে? এটা যদি আপনি একটু আরেকটু বলতেন। মনির ভাই, মনির ভাই প্রশ্নটা কি বুঝতে পারছেন আপনি? মনির হোসেন হাওলাদার ভাই, আপনি কি বুঝতে পারছেন প্রশ্ন? আচ্ছা, আনিসুর রহমান ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, ওনার নেটের ডিস্টার্ব দেখা যাচ্ছে। আমার ওই সেম প্রশ্নটা আবারও আপনারে করি। এই যে মিউচুয়াল ফান্ড যেই বিষয়টা হচ্ছে, দেখেন মিউচুয়াল ফান্ডের যেইগুলা নীতি আমাদের, আসলে আমি কি বোঝাতে চাচ্ছি আপনি ভালো করে বুঝতে পারছেন, এর পরিচালনা ম্যানেজমেন্টের জন্য একটা নীতি, সেই টাইপের নীতি কি বাংলাদেশ সরকার নিচ্ছে কিনা? এবং যদি না নিয়ে থাকে, তো আমি তো দেখা যাচ্ছে ইনভেস্ট করে আমার টাকাটা তো মার যাবে, আমার টাকাটা তো, আমি তো গরিব মানুষ, আমার টাকাটা তো মার যাবে, এমন টাইপের কোনো মানে আমার টাকার সেফটি, আমার যে সেফটি গার্ড, এই টাইপের কোনো বিষয় আছে কিনা, এটা আমি কোনো, আপনারা করতে পারবেন কিনা? আচ্ছা, আমাদের সাথে একজন দর্শকও যুক্ত হয়েছেন, ওনার কাছে কোনো, ভাই আপনি যদি কোনো প্রশ্ন করতে চান, মানিক ভাই আপনি কোনো প্রশ্ন করতে চান? জি 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 আমি প্রশ্ন করতে চাই। নেটওয়ার্ক এখন ঠিক আছে মনে হচ্ছে না? ক্লিয়ার, হ্যাঁ ক্লিয়ার। জি বলেন ভাই। আমার সাউন্ডটা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ বোঝা যাচ্ছে ভাই, বলেন। জি, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে পুঁজিবাজারের বিষয়ে আপনারা যে আলাদা একটা প্রোগ্রাম নিছেন, এটা আসলে এত খুশি হয়েছি যা আপনাদেরকে ভাষায় বুঝাতে পারবো না। কারণ বিগত প্রায় 16 বছর শেষ, এই পুঁজিবাজারটা বাংলাদেশের বিনিয়োগকারীরা এত পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এখনো কিন্তু প্রতিনিয়ত রাজপথে মিছিল মিটিং করতেছি পুঁজিবাজার নিয়ে। গত আপনার সোমবারও আমরা বাংলাদেশ ব্যাংকের সামনে, আমার সংগঠন আছে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন, পুঁজিবাজার নিয়ে। তো আমরা বাংলাদেশ ব্যাংকের সামনেও ওই দিন মানববন্ধন করছি। যদি আপনাদের আজকে টপিকসটা হলো মিউচুয়াল ফান্ডের বিষয়ে আমি একটা কথা বলতে চাই। সেটা হলো, আমাদের মিউচুয়াল ফান্ডের মধ্যে অনেক মিউচুয়াল ফান্ড যারা বিনিয়োগ করছে, মিউচুয়াল ফান্ডের টাকাটা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ না কইরা
আপনার অন্য ক্ষেত্রে বিনিয়োগ করছে ইদানিংকাল, বিশেষ করে গ্লোবাল এলআরবি গ্লোবাল মিউচুয়াল ফান্ড যেটা ওটা, তারপর আরো কয়েকটা মিউচুয়াল ফান্ড, তারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগটা না করে বাহিরে বিনিয়োগ করছে। এই যে আপনার যেটা যেখানের জন্য বিনিয়োগ করার কথা সেটা যে ওই জায়গায় বিনিয়োগটা হচ্ছে না, এই জবাবদিহিতাটা আমাদের আসলে পুরা দেশটায় কেমন জানি জবাবদিহিতার হীনতায় আছে প্রত্যেকটা সেক্টরে। এখন আপনারা যারা আওয়াজ তুলতেছেন, আমি আপনাদের প্রতি দাবি রাখবো, আপনারা যেন সবাই যে কোনো সেক্টরে হোক যেন জবাবদিহিতার আওতায় এই দেশটা পরিচালিত হয়, সে আহ্বান রাখবে সবার কাছে। থ্যাংক ইউ ভাই। আসসালামু দেখতে থাকি আলাইকুম। ইনশাআল্লাহ আপনার প্রশ্ন উত্তর দেবেন আনিসুর রহমান ভাই। উনি আসলে বিশেষজ্ঞ একজন। উনিও আপনি প্রশ্নটা শুনছেন আনিস ভাই? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ওনার প্রশ্ন শুনেছি। হ্যাঁ, ওই একই আমি যে বিষয়টা দিয়েছিলাম যে পরিচালনা নিয়ন্ত্রণ, সেই বিষয়টা যদি আপনি বলতেন। এক্স্যাক্টলি। আসলে একটা হলো ক্যাপিটাল মার্কেট, একটা হলো মানি মার্কেট। তো মানি মার্কেটের যে আমাদের পরিচালনা কর্তৃপক্ষ বা যে হেড অফ দ্য মানি মার্কেট, যেটা হলো বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয়। একইভাবে অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে যে ক্যাপিটাল মার্কেট আছে, এই ক্যাপিটাল মার্কেটের যে পরিচালনা করে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। এখন দুটো প্রতিষ্ঠানের জন্য ক্যাপিটাল মার্কেট এবং মানি মার্কেট দুটোরই প্রধান রয়েছে এবং এটার পরিচালনা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ রয়েছে, দেশের আইনও রয়েছে। তাহলে এটা পরিচালিত হচ্ছে না কেন? এটাই ওনার প্রশ্ন। এবং এই অর্থটা তারা সঠিকভাবে এখানে ইনভেস্ট না করে অন্যত্র ইনভেস্ট করতেছে, যে প্রশ্নটা ছিল। তো প্রথম প্রশ্ন হলো যে তারা যেন মানুষ যেন এখানে নিশ্চয়তা পায় যে ক্যাপিটাল মার্কেটের যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করাটা, এটা মানুষকে বুঝাতে হবে এবং মানুষের সেই কনফিডেন্সে যদি সরকার আনতে পারে এবং আমাদের যে ক্যাপিটাল মার্কেট আছে, ক্যাপিটাল মার্কেট যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে এবং বিশেষ করে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে যারা অ্যাসেট ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ আছে বা কোম্পানি আছে, তারা যদি সেমিনার, সিম্পোজিয়াম, বিভিন্নভাবে এইভাবে টক শো ইত্যাদির মাধ্যমে মিউচুয়াল ফান্ডের যে স্বচ্ছতা, সহজলভ্যতা এবং এখানে অল্প বিনিয়োগ করা যেতে পারে, বিনিয়োগ যেখানে নিশ্চিত থাকতে পারে, যেখানে একজন সাধারণ মানুষ, একজন পেনশনভোগী মানুষ এখানে সহজে ইনভেস্ট করতে পারে, সেই দিকগুলো এবং তার অর্থ যে এখানে নিশ্চিত থাকবে, মার যাবে না একদম সমূলে, যে আমি এবারে ৫ কোটি টাকা ইনভেস্ট করলাম বা ৫ লাখ টাকা ইনভেস্ট করলাম বা ৫০,০০০ টাকা ইনভেস্ট করলাম, দেখা গেল সেই ৯৬ বা ২০১০ মতো আমার মাত্র ৫,০০০ টাকা আছে ৫০,০০০ টাকাতে। সেটা যেন না হয়। তো এটা না হওয়ারই কথা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে। এবং মিউচুয়াল ফান্ডের এই কনফিডেন্সটা যখন মানুষের নিয়ে আসতে পারবে, তখন এটাকে বিনিয়োগ হবে। আর অন্য যে প্রশ্নটা ছিল যে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ না করে বা শেয়ার মার্কেটে বিনিয়োগ না করে অনেকেই অর্থটা বিদেশে বা অন্যভাবে বিনিয়োগ করছে। আমাদের দেশে থেকে কোনো মানুষ অন্যত্র বিদেশে বিনিয়োগ করতে সাধারণত পারার কথা না। কারণ আমাদের এখান থেকে ডলার পাঠানোর কোনো নিয়ম নাই। কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে আর্থিক প্রতিষ্ঠানে। হ্যাঁ, আমরা যখন ক্রয় কিনি এলসির মাধ্যমে কিনি বা কোনো প্রতিষ্ঠানে, যে সমস্ত প্রতিষ্ঠানে অর্থ পাঠানোর, যেমন টিউশন ফি বা মেডিকেল ইত্যাদিতে পাঠানো যায়। বাট স্বাভাবিকভাবে কোনো বিনিয়োগের জন্য অর্থ বিদেশে সরকারের মাধ্যম ছাড়া, সরকারের অনুমোদিত প্রতিষ্ঠান ছাড়া এটা পাঠানো সম্ভব না। এখন যারা করতেছে তারা এটা অবৈধভাবে করতেছে। সো অবৈধভাবে পন্থাতে সে অর্থ, দেশের অর্থ বিদেশে প্রেরণ করছে। এরকম অনেক মানুষই আছে যাদের অবৈধ টাকা আছে। সো সেটাকে রক্ষা করা, হয়তো সরকার এটার ব্যাপারে চিন্তা করতেছে এবং আমাদের এখানে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তৈরি হয়েছে, BFI, তারাও এটা দেখতেছে। অন্যান্য আরো ইন্টেলিজেন্স ইউনিট আছে বা বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ আছে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কর্তৃপক্ষ আছে, তারা এই বিষয়টা অবশ্যই আরো দেখবেন এবং মানুষকে সে নিশ্চয়তা দিবে যে দেশের অর্থ যেন অ্যাটলিস্ট দেশে থাকে। সো মিউচুয়াল ফান্ডের যে প্রথম প্রশ্নটা ছিল যে এখানে বিনিয়োগ সহজলভ্য এবং মানুষকে
এইটার আকৃষ্ট করতে হবে। আর দ্বিতীয়টা হলো যে পরিচালনা কর্তৃপক্ষ যারা আছে তারা সে ব্যাপারে সচেষ্ট হবে। আমি আশা করি যে এই প্রশ্নের উনি সঠিক জবাব পেয়েছেন। না পেলে হয়তো আমার বিজ্ঞ ভাই রহিম ভাই অলরেডি আসছেন। রহিম ভাই ব্যাপারে আরো হয়তো বিস্তারিত বলতে পারবেন। রহিম ভাই, আপনি আপনার কাছে আমাদের প্রশ্ন আসলে মানে মিউচুয়াল ফান্ড সম্পর্কে অনেকে আমাদের বাংলাদেশে অনেকে জানে না মিউচুয়াল ফান্ডটা আসলে কি, এবং এটা ব্যক্তিগত পর্যায়ে একজন মানুষের যেই ইনভেস্টমেন্ট কিভাবে সে এখানে ইনভেস্ট করতে পারে। এবং দেখেন আমাদের দেশে ম্যানেজমেন্ট নাই, সরকার ইচ্ছা করলে সব টাকা খেয়ে ফেলতে পারে, মানে সরকার বলতে মানে যারা পলিটিশিয়ান আছে সব টাকা খেয়ে ফেলতে পারে। আপনি যে টাকা আমি দেবো, আমি গরিব মানুষ, আমি টাকা দিলাম, আপনি টাকা নিয়ে খেয়ে ফেললেন, আমার তো কোনো লাভ হলো না। এর জন্য কি কি টাইপের কন্ট্রোল করা যেতে পারে? যেমন দেখেন অনেকে মার্কেট ভ্যালু যেটা সেটার থেকে অনেক হাই প্রাইসের শেয়ার কেনে, এরকম অনেক প্রকারের গেম আছে এখানে, এটা আমরা সবাই জানি। তো এই টাইপের গেম মানে নিয়ন্ত্রণ কে করবে, কিভাবে করা সম্ভব, আপনি যদি একটু জানাতেন আমাদের। রহিম ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় সঞ্চালক এবং সহ আলোচক বিন্দু এবং যারা দেখছেন, আমি সকলের উদ্দেশ্য বলতেছি, আমি দুইটা স্টেপে কথাটা বলবো। নাম্বার 1 হলো বাংলাদেশের মিউচুয়াল ফান্ড ব্যবস্থাপনার দুর্বলতা এবং বর্তমানে করণীয়। প্রথমে আমি বাংলাদেশের মিউচুয়াল ফান্ড ব্যবস্থাপনার দুর্বলতাটা বলার আগে একটা পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ডের প্রয়োজনীয়তাটা ওইটা আমাদের মনিটর হাওলাদার ভাই এবং লেফটেন্যান্ট কর্নেল আনিস ভাই ওনারা আলাপ করবেন। আমি পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ডের প্রয়োজনীয়তা এবং কেন পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ড প্রয়োজন ওই ব্যাপারে আমি আলাপ করবো না। আমি শুধু আলাপ করব বাংলাদেশের পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ড ব্যবস্থাপনার দুর্বলতা এবং বর্তমানে করণীয়। কারণ আমরা যদি আলাপ আলোচনা করি তাহলে সারা রাত সারা দিন আলাপ আলোচনা করা যাবে, কোনো কিছু আসা যাবে না। আমি দাউদ ভাই আপনার এই টক শোতে আসার আগে আপনাকে আমি 3টা ডকুমেন্ট দিয়েছিলাম। এই 3টে ডকুমেন্টের প্রথম ডকুমেন্টটা হলো বাংলাদেশের মিউচুয়াল ফান্ডের সবচেয়ে বড় দুর্বলতার একটা প্রমাণ, যেটা হলো যে বর্তমানে তালিকাভুক্ত একটা ক্লোজিং মিউচুয়াল ফান্ড আছে, এশিয়ান টাইগার গ্রোথ মিউচুয়াল ফান্ড। এটার মেয়াদ শেষ হলো ডিসেম্বরে এবং এটার ইউনিট হোল্ডাররা ক্লোজিং মিউচুয়াল ফান্ডের আইন এবং বিধিমালার নিয়ম অনুযায়ী এটা মেয়াদ বৃদ্ধির পক্ষে নয়। বাট আজ পর্যন্ত সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন বিগত ফ্যাসিস্ট সরকারের মতো এটার মেয়াদ বৃদ্ধি না করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেয় নাই। এবং ক্লোজিং মিউচুয়াল ফান্ডের ব্যবস্থাপনার সবচেয়ে বড় দুর্বলতার মধ্যে একটা অন্যতম হলো আপনি একটা নির্দিষ্ট মেয়াদের জন্য মিউচুয়াল ফান্ডটাকে মার্কেটে নিয়ে আসলেন, ওই নির্দিষ্ট মেয়াদের পূর্বে ওই নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার পরে ইউনিট হোল্ডাররা সম্মতি না দেওয়া সত্ত্বেও আপনি শুধু কায়েমি স্বার্থবাদীদের স্বার্থ হাসিল করার জন্য বিগত ফ্যাসিস্ট সরকার এই বিভিন্ন মিউচুয়াল ফান্ডের অটোমেটিক মেয়াদ বাড়িয়ে দেয়। তো এখন তো ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় নেই, এখন কেন এশিয়ান টাইগার গ্রোথ মিউচুয়াল ফান্ডটার মেয়াদ বৃদ্ধি না করার জন্য ইউনিট হোল্ডাররা বলার পরেও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এখনো কোনো সিদ্ধান্ত দিচ্ছে না? এটা হলো একটা দুর্বলতা বাংলাদেশের মিউচুয়াল ফান্ডের। দ্বিতীয়ত, আমি আপনাকে আরেকটা মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও দিয়েছিলাম। মিউচুয়াল ফান্ড পুঁজিবাজারে কি করে, ক্ষুদ্র বিনিয়োগকারী, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং বিভিন্ন বিনিয়োগকারীদেরকে টাকা নিয়ে ওইখানে পোর্টফোলিও ডাইভার্সিফাইড মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগ করে এবং একটা শেয়ার তারা বিক্রি করে আরেকটা শেয়ারে বিনিয়োগ করে। বাট মিউচুয়াল ফান্ডের আইন এবং বিধিমালা অনুযায়ী তারা কোনো শেয়ার লোকসানে বিক্রি করতে পারে না। আমি আপনারা যে দ্বিতীয় যে পোর্টফোলিওটা দিয়েছি আপনারা দেখেন, এই মিউচুয়াল ফান্ডটাতে যতগুলা শেয়ার কিনা আছে সকল শেয়ারের বর্তমান বাজার মূল্য কস্ট ভ্যালুর থেকে অনেক কম। এতে করে রেজাল্ট কি দাঁড়ালো, এই মিউচুয়াল ফান্ড এখান থেকে আইন অনুযায়ী লোকসানে কোনো শেয়ার বিক্রি করতে পারতেছে না। যেহেতু লোকসানে কোনো শেয়ার বিক্রি করতে পারতেছে না, সে নতুন করে অন্য কোথাও কোনো বিনিয়োগও করতে পারতেছে না। আবার যেহেতু ক্লোজিং মিউচুয়াল ফান্ডের ফান্ড সাইজটা নির্ধারিত, এটা ফান্ড সাইজ অফল্যান্ডের মতো আনলিমিটেড না, সে ফান্ড সাইজও বাড়াইতে পারতেছে না। আবার কি হচ্ছে, সে বিনিয়োগ করতে পারতেছে না, সেটার মূল অপারেশন করতে পারতেছে না, বাট তাকে বছর শেষে ম্যানেজমেন্ট ফি, ট্রাস্টি ফি, কাস্টোডিয়ান ফি, এই সকল ফি তাকে দিতে হয়। তার কোনো আয় নাই, বাট তার ব্যয় প্রতি বছরে হয়ে যাচ্ছে।
একটা পর্যায়ে এটা বানরের রুটিবাগের মতো অ্যাসেট ম্যানেজমেন্ট ফি, কাস্টোডিয়ান ফি, ট্রাস্টি ফি নেওয়ার পরে এটার আর কোনো অস্তিত্ব থাকবে না। তাই এই ক্ষেত্রে বর্তমান সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে আমাদের এখানে আমাদের মনিরুল হাওলাদার ভাই এবং আনিস ভাই ওনারা জানেন যে আমাদের, এবং আপনিও বলতে পারবেন যেহেতু আপনিও ফাইন্যান্সে পড়ালেখা করছেন, সেটা হলো অপরচুনিটি কস্ট বলতে একটা কথা আছে, সুযোগ ব্যয়। আমি যখন দেখবো যে আমার এই পোর্টফোলিওতে আমার কোনো একটা শেয়ার লোকসানে বিক্রি করে আমাকে অন্য শেয়ারে বিনিয়োগ করতে হবে, আমাদের বিনিয়োগ বিধিমালাটাকে অত্যন্ত দ্রুততার সাথে সংশোধন করা প্রয়োজন। যদি বিনিয়োগ বিধিমালাটা সংশোধন করা না হয় তাহলে এই আমি যে আপনাকে দ্বিতীয় যে পোর্টফোলিওটা দিয়েছিলাম, এই পোর্টফোলিওটাতে আপনি দেখেন যে শেয়ারগুলো কিনা আছে, এই শেয়ারগুলার মার্কেট ভ্যালু কস্ট ভ্যালু থেকে উপরে উঠতে হলে পুঁজিবাজারে ইন্ডেক্স মিনিমাম আরো 2000 বাড়তে হবে। তো এই ইন্ডেক্সে 2000 বাড়াবেটা কে? এবং এই মিউচুয়াল ফান্ডের মধ্যে দেখেন কত শেয়ার কতভাবে ডাম্পিং করা হয়েছে। লা মেরিডিয়ানের মতো একটা শেয়ার 70 টাকা করে ক্রয় করা হয়েছে, কোনো জবাবদিহিতা নেই। আর আমি আপনাকে তৃতীয় যে পোর্টফোলিওটা দিয়েছি রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এই রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডে যে অ্যাসেট ম্যানেজার এইমস অ্যাসেট ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড, বাংলাদেশে প্রথম প্রাইভেট সেক্টরের তালিকাভুক্ত প্রাইভেট সেক্টরের অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। এবং এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সাথে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারেরও কিছুটা সম্পৃক্ততা আছে। এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি একমাত্র বাংলাদেশের আইন কানুন নিয়ম মেনে মিউচুয়াল ফান্ডের আইন এবং বিধিমালা অনুযায়ী পুঁজিবাজারে বিনিয়োগ কার্যক্রম অব্যাহত রেখেছে। যেই কারণে বর্তমান অর্থ বছরে এই এইমস পরিচালিত বর্তমানে বাজারে দুইটি মিউচুয়াল ফান্ড আছে, একটা হলো গ্রামীণ স্কিম 2 আর একটা হলো রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এই দুইটি মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদেরকে লভ্যাংশ দিতে পেরেছে, আর অন্য কোনো মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদেরকে লভ্যাংশ দিতে পারে নাই। কেন দিতে পারে নাই? কারণ আপনি রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড বা গ্রামীণ 2 মিউচুয়াল ফান্ড বা গ্রামীণ ব্যাংক ইউনিট ফান্ড 1 এগুলার পোর্টফোলিও আপনি লক্ষ্য করবেন, এগুলাতে যে শেয়ারগুলা ক্রয় করা আছে এগুলার বাজার মূল্য ক্রয় মূল্যের থেকে বেশি। যেহেতু বাজার মূল্য ক্রয় মূল্যের থেকে বেশি, সেহেতু এরা চাইলে যে কোনো একটা শেয়ার বিক্রি করে আরেকটা নতুন শেয়ারে বিনিয়োগ করতে পারে। আবার আপনি দেখবেন একটা মিউচুয়াল ফান্ড কোম্পানির যে কিছু কিছু সিকিউর ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্টে বিনিয়োগ করতে হয়। রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, গ্রামীণ স্কিম 2 আর গ্রামীণ ব্যাংক ইউনিট 1, এই তিনটে মিউচুয়াল ফান্ডের মধ্যে আপনি দেখবেন তাদের যে পোর্টফোলিও মিক্স, এরা গভর্নমেন্ট ট্রেজারি বন্ডে বিনিয়োগ করেছে। 30 দিন মেয়াদি, 90 দিন মেয়াদি, 180 দিন মেয়াদি গভর্নমেন্ট ট্রেজারি বন্ডে বিনিয়োগ করেছে। আমি আপনারা সবাই জানি গভর্নমেন্ট ট্রেজারি বন্ডের ইনভেস্টমেন্ট হলো 100% সিকিউর এবং এটা ফিক্সড ইনকাম। তারপর তারা বিভিন্ন ব্যাংকের বন্ডে বিনিয়োগ করেছে। আপনি অন্য কোনো মিউচুয়াল ফান্ড বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে দেখবেন না যারা গভর্নমেন্ট ট্রেজারি বন্ডে বিনিয়োগ করেছে। তারপরে আপনি আরেকটা দেখেন, এই যে একটা 10 বছর মেয়াদে একটা মিউচুয়াল ফান্ড আসলো, সেটাকে আপনি ইউনিট হোল্ডারদের মতামত ছাড়া, বিনিয়োগকারীদের মতামত ছাড়া আপনি অটোমেটিক মেয়াদ বৃদ্ধি করে ফেললেন। এই একমাত্র এইমস তার 2টা ইউনিট ফান্ড নির্দিষ্ট মেয়াদ আনতে তারা এটার ক্লোজ করে দিয়ে বিনিয়োগকারীদেরকে তাদের হাতে যথাযথভাবে বিনিয়োগকারীদের পাওনা অর্থ বুঝিয়ে দিয়েছেন। সেই 2টা মিউচুয়াল ফান্ড হলো, একটার নাম হলো এইমস ফার্স্ট গ্যারান্টেড ইউনিট ফান্ড, আর একটার নাম হলো গ্রামীণ স্কিম 1। তা আমি বলবো যেভাবে এইমস এর কথা বাদ দেন, আমাদের যে মিউচুয়াল ফান্ড আইন ও বিধিমালা যেভাবে আছে, যদি এইভাবে আমাদের পুঁজিবাজারের মিউচুয়াল ফান্ড পরিচালিত হয়, আমাদের পুঁজিবাজারের মাধ্যমে আমাদের দেশের অর্থনৈতিক পরিস্থিতি স্টেবল করা সর্বোচ্চ 6 মাস বা 1 বছরের ব্যাপার। তারপরে সাধারণ বিনিয়োগকারীদের উদ্দেশ্য বলবো, আপনারা যখন কোনো কোম্পানির অ্যাকাউন্টস স্টাডি করতে যাবেন, ওই কোম্পানির অ্যাকাউন্টস এর যে উইন্ডো ড্রেসিং গুলো হয়, সেই উইন্ডো ড্রেসিং গুলা কিন্তু আপনি ফাইন্ড আউট করতে পারবেন না, যেটা আপনি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে করা একদম ইজি। আপনারা একটু কষ্ট করে হুজুগের শেয়ার না কিনে বা মিউচুয়াল ফান্ড না কিনে ওই মিউচুয়াল ফান্ড ওই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিটার ওয়েবসাইটে ঢুকেন, ওটার ফাইন্যান্সিয়াল ইনফরমেশনে যান, ওটার কোয়ার্টারলি অ্যাকাউন্টসে যান, ওটার কোয়ার্টারলি পোর্টফোলিওতে যান, ওইখানে দেখেন তারা কোথায় কি করতেছে।
ওগুলো বুঝেন। এবং মিউচুয়াল ফান্ডের অ্যাকাউন্টসে কোনো উইন্ডো ড্রেসিং এর সুযোগ নেই, এটা একদম ক্লিয়ার। এটা একদম আমি বলবো কি বা স্বচ্ছ পানির মতো ক্লিয়ার। কারণ এখানে মূল ইনস্ট্রুমেন্ট হলো টাকা এবং ইনস্ট্রুমেন্ট। আর যেটা সেটা হলো যে আমাদের আরো দুর্ভাগ্য, আমাদের বাংলাদেশের বর্তমানে যারা ক্ষমতা আছেন, অর্থনীতিবিদ যারা আছেন, ওনারা ক্যাপিটাল মার্কেট থেকে ওনারা মানি মার্কেটকে বেশি গুরুত্ব দিচ্ছেন। যে মানি মার্কেটকে স্টেবল করার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে বিভিন্ন ব্যাংকে হাজার হাজার কোটি টাকা দেওয়া হচ্ছে। যে মানি মার্কেটকে স্টেবল করার জন্য আপনি গভর্নমেন্ট ট্রেজারি বন্ডে আপনি 12% ইন্টারেস্ট রেট করে দিলেন, সেখানে তো বাজারের লোকজন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবে না। আর মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবে তারা যারা বছর শেষে একটা নির্দিষ্ট পরিমাণের ডিভিডেন্ড পেতে চায়। এখন আপনি তো ডিভিডেন্ড দিচ্ছেন না, আপনার তো ডিভিডেন্ড দেওয়ার কোনো বাধ্যবাধকতাই নেই। মানে আমাদের পুঁজিবাজারটা হলো আমাদের রাষ্ট্রের মতো, জোর যার মূল্য তার। তাই এটাকে দ্রুত নিয়ন্ত্রণ করতে হবে। এবং এই ক্যাপিটাল মার্কেট হবে আপনার দীর্ঘমেয়াদী অর্থায়নের একমাত্র উৎস। কখনো মানি মার্কেট দীর্ঘমেয়াদী অর্থায়নের একমাত্র উৎস হইতে পারে না। এটা আমরা যতক্ষণ না বুঝবো। এবং আমাদের দেখেন বর্তমান সরকারের আমাদের অর্থ উপদেষ্টা কয়দিন আগে বলেছিলেন পুঁজিবাজারে জেড গ্রুপের সকল কোম্পানি অয়েস্ট পাবার। আমি এই টকশোর মাধ্যমে অর্থ উপদেষ্টার কাছে বিনীত আবেদন করতে চাই, আমাদের যে বাংলাদেশের প্রথম যে 5 স্টার হোটেল ইন্টারকন্টিনেন্টাল, যেটা শেয়ার বাজারে তালিকাভুক্ত একটা কোম্পানি, বাট আপনি বিগত 15 বছর ইন্টারকন্টিনেন্টাল হোটেল মানে বিডি সার্ভিসের একটা শেয়ারও ট্রেড হয় নাই। এবং এটা জন্ম থেকে জ্বলছি, তালিকাভুক্তির পর থেকে এটা জেড গ্রুপের। হোয়াট ইজ দিস? তা আপনার ইন্টারকন্টিনেন্টাল হোটেল কি ওয়েস্ট পাবার? আমি অর্থ উপদেষ্টার কাছে সবিনয়ে জানতে চাই, বাংলাদেশ খাদ্য চিনি শিল্প কর্পোরেশনের আওতাধীন জিল বাংলা সুগার মিল, শ্যামপুর সুগার মিল, রেনুইক যজ্ঞেশ্বর, এগুলা কি ওয়েস্ট পাবার? সারা পৃথিবীতে যখন মোটরসাইকেল কোম্পানি গুলা কোটি কোটি টাকা লাভ করে, আমাদের অ্যাটলাস বছরের পর বছর খারাপ অবস্থা, এটাকে ওয়েস্ট পাবার? আমাদের ন্যাশনাল টি কোম্পানি, এটাকে ওয়েস্ট পাবার? আমাদের ওসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি, এটাকে ওয়েস্ট পাবার? আমাদের ন্যাশনাল পলিমার, এটাকে ওয়েস্ট পাবার? আপনাকে এগুলোর ব্যাখ্যা দিতে হবে। আপনি ক্যাপিটাল মার্কেট নিয়ে কোনো আলাপ করবেন না, কোনো কিছু করবেন না, মনে হচ্ছে যেন ক্যাপিটাল মার্কেটের কোনো গার্ডিয়ান নেই, কোনো মুরব্বী নেই। বাট যখন আপনার টাকার প্রয়োজন হবে তখন আপনি আসবেন ক্যাপিটাল মার্কেটে। গত অর্থ বছরে দেখবেন ক্যাপিটাল মার্কেট থেকে 1500 কোটি টাকা বিভিন্ন কোম্পানি উত্তোলন করে নিয়ে গেছে। বাট ক্যাপিটাল মার্কেটকে গত অর্থ বছরে সরকার কি দিয়েছে? কিছুই দেয়নি। এবং সামনে কি দিবে এই ব্যাপারে আমরা কোনো পরিকল্পনা দেখতে পাচ্ছি না। আমাদের সবচেয়ে বড় ব্যাপার হলো আমাদের ক্যাপিটাল মার্কেট সম্পর্কে আমাদের যথেষ্ট পরিমাণ জ্ঞানের অভাব, প্রচার প্রচারণার অভাব। আমাদের যেসব ক্ষুদ্র বিনিয়োগকারীরা বা ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা বিক্ষোভ করেন, আমি বলবো আমাদের আগে একটা মিডিয়ার দরকার। আর আমাদের সেই মিডিয়া হইতে পারে আমাদের এই প্যানেলটা, আমাদের এই চ্যানেলটা। আসেন আমরা সবাই এই চ্যানেলটাকে জনপ্রিয় করি এবং এটার মাধ্যমে আমাদের প্রতিবাদ, আমাদের মনের সকল দুঃখ কষ্টের কথাগুলা আমরা সরকারের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর ব্যবস্থা করি। এবং এই আমাদের টক শোটা যারা দেখবেন, যারা দেখতেছেন, আপনারা যত পারেন শেয়ার করেন। আমরা প্রতি শনিবারে আমাদের টক শোটা করব এবং সাধারণ বিনিয়োগকারীদের জন্য আমাদের এই টক শোটা উন্মুক্ত থাকবে। আর আমি সঞ্চালক মহোদয়কে বলবো, যদি বর্তমানে ওই যে আমাদের সাইফুর সাগর সাহেবের ফেস দ্য পিপল আর বিভিন্ন অনুষ্ঠানে সেনাপ্রধান এসে প্রশ্নের উত্তর দিতে পারে, তারপরে ওই যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব এসে উত্তর দিতে পারে, আসিফ নজরুল সাহেব এসে উত্তর দিতে পারে, আমাদের পুঁজিবাজারের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান থেকে শুরু করে সকলকে জবাবদিহিতার আওতা আনার জন্য আমাদের আইন এবং বিধিমালাগুলো সঠিকভাবে পালন করতেছে কিনা এটার জন্য আমাদের মিডিয়ার মুখোমুখি করা অত্যন্ত প্রয়োজন। এবং মিউচুয়াল ফান্ড সেক্টরকে ডেভেলপমেন্ট করার জন্য আমি বাংলাদেশের মিউচুয়াল ফান্ড সেক্টরের দুর্বলতার কথাগুলো তুলে ধরলাম। প্রথমে হলো নির্দিষ্ট মেয়াদান্তে সংশ্লিষ্ট মিউচুয়াল ফান্ডের ক্লোজ বাধ্যতামূলক, আইনের বরখেলাপ করা যাবে না, যেটা এশিয়ান টাইগারের ব্যাপারে এখন আমরা কোনো সিদ্ধান্ত পাচ্ছি না।
নাম্বার 2 সঠিক ব্যবস্থাপনা, নাম্বার 3 বিনিয়োগকারীদের লভ্যাংশ নিশ্চিতকরণ। বর্তমানে বাংলাদেশের এই মিউচুয়াল ফান্ডের আমি সমস্যাগুলো তুলে ধরলাম। আমি আমার দ্বিতীয় অংশে এই সমস্যাগুলো উত্তরণের জন্য বর্তমানে কি করণীয় সেই ব্যাপারে আমি বলবো। আমি আমাদের মিউচুয়াল ফান্ডের যে প্রয়োজনীয়তাটা, পুঁজিবাজারে কেন মিউচুয়াল ফান্ডের প্রয়োজনীয়তা, এই ব্যাপারে বিস্তারিত আলাপ করার জন্য মনির ভাই বা আনিস ভাই ওনারা আছেন, ওনারা আলাপ করবেন। আর সাধারণ দর্শকদের বলবো আপনারা আসেন আমাদের এই চ্যানেলটাকে, আমরা পুঁজিবাজারে যারা অর্থ লুটপাট করেছে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদের একটা প্রতীক হিসাবে আমরা প্রতিষ্ঠা করি। ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব। আসসালামু আলাইকুম। আমি দ্বিতীয় অংশ বলবো। মনির ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন এখন? শুনতে পাচ্ছি। আচ্ছা, আমাদের খুব সহজ সরল প্রশ্ন হচ্ছে, আমি একজন ক্ষুদ্র বিনিয়োগকারী, মনে করেন ক্ষুদ্র বিনিয়োগকারী, আমার ইনকাম অত বেশি না, আমি টাকাটা বিনিয়োগ করলাম মিউচুয়াল ফান্ডে। বিনিয়োগ করার পরে কিছুদিন পরে দেখা যাচ্ছে আপনি যেই মিউচুয়াল ফান্ড যেই পরিচালনা যারা করছে তারা মার্কেট ভ্যালুর থেকে কম মূল্যে শেয়ার কিনে আমার টাকাটাকে মাটি করে ফেললো। এখন আমি কিভাবে আমার টাকাটা ব্যাক পেতে পারি, অথবা কি হতে পারে, আমার কি সেফটি গার্ড কোথায়? মার্কেট ভ্যালুর চেয়ে কম মূল্য শেয়ার কিনলো মানে এই কথাটা বোঝা যায়নি। না, মনে করেন এরা তো আপনার মনে করেন ABCD একটা কোম্পানি, এই কোম্পানি এরা হচ্ছে মানে মনে করেন যে আরো 100টা কোম্পানির কাছ থেকে শেয়ার কিনছে, কিন্তু যেই লোক যে স্পেশালাইজড ওখানে বসে বসে কাজ করছে সে তো আর রোবট না, সে হিউম্যান, এবং সে ক্রপটেডও হতে পারে। তো সে আমার টাকাটা সে ইনভেস্ট করছে, আমার সেফটি গার্ড কোথায়? আমার তো সেফটি গার্ড নাই, কারণ এই টাকাটা তো আপনি যে টাকা দিয়ে মনে করেন শেয়ার কিনছেন সেকেন্ডারি মার্কেট থেকে, টাকাটা হয়তো লস হতে পারে, মানে এরকম একটা থাকে, রিস্ক থাকে। তো সেই রিস্কের ফ্যাক্টরটা, আমার সেফটি গার্ড কোথায়? ধন্যবাদ। এটি খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন তাদের ক্ষেত্রে জানা দরকার যে টাকাটি মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজাররা বাজারে ইনভেস্ট করবেন, তাদের ইনভেস্ট করার ক্ষেত্রে তাদের গবেষণা রয়েছে যে কোন কোন কোম্পানি কি ধরনের পারফরমেন্স করছে বাজারে, তাদের ভবিষ্যৎ কি, এই শেয়ারগুলোর নেট অ্যাসেট ভ্যালু কত আছে, তাদের পারফরমেন্স কিরকম, কি ধরনের প্রফিট সে করতে পারবে, এই সেক্টরের ভবিষ্যতের বিজনেস কি হবে, এই ব্যাপারে গবেষণা থাকে। আরেকটি হচ্ছে যে এই ইনভেস্টমেন্টটি করার সময় ডাইভার্সিফিকেশনের যে বিষয়টি, এটি মাথায় রেখে ডাইভার্সিফাই করে ইনভেস্টমেন্ট করা হয়। এটি গেল তাদের মানে ম্যানেজমেন্টের বিষয় আর কি। তো আপনি যে প্রশ্নটি করেছেন যে তারা এখানে খারাপ ধরনের কোনো শেয়ার কিনে যদি এখানে লস হয়ে যায়, সেক্ষেত্রে যিনি ইনভেস্ট করেছেন তিনি কিভাবে টাকা পাবেন। তো এটি সাধারণভাবে আমরা যেটা বলতে চাই যে এটি করার কথা নয়, কারণ তিনি ইনভেস্ট করবেন তো তার সকল ধরনের দক্ষতা এবং জ্ঞানের ভিত্তিতেই তার ইনভেস্টমেন্ট করার কথা। সেক্ষেত্রে কোনো শেয়ারের দাম কমে যেতে পারে, যে কোনো, এটা বাজার তো আপ ডাউনের বিষয়, দাম বৃদ্ধি হ্রাসের একটি জায়গা। তো এটি খুবই স্বাভাবিক। বিভিন্ন কারণে শেয়ারের দাম কমে যেতে পারে, আবার সেটি সময় মতো বেড়েও যায়। তো যেটি হলো যে এই যে কোনো ধরনের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যদি দাম কমে যায়, সে আবার পরবর্তীতে রিইনভেস্টমেন্ট করতে পারে, সেটি এভারেজের মাধ্যমে ভালো একটি পোর্টফোলিও ম্যানেজ করতে পারে। একটি হচ্ছে দাম কমে গেলেও সেখানে তার ডিভিডেন্ড বছরে সে পাচ্ছে, সেই ডিভিডেন্ড থেকে তার ইনকামের একটি সোর্স সৃষ্টি হতে পারে। সেই সাথে এই যে মিউচুয়াল ফান্ডের যে ফান্ড, টোটাল ফান্ড তো শুধুমাত্র শেয়ারে ইনভেস্টমেন্ট করা হয় না, সেখানে ডিবেঞ্চার ইনভেস্ট করা হয়, এখানে বিভিন্ন এফডিআর করে, বিভিন্ন প্রতিষ্ঠানে এফডিআর এর মাধ্যমে ইনকাম সেখান থেকে আসে। তো সে খারাপ করছে না ভালো করছে, অথবা ব্যাড ইন্টেনশন নিয়ে ইনভেস্টমেন্ট করছে কিনা, এটি দেখার জন্য বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যে মনিটরিং টিম রয়েছে তারা বিভিন্ন সময় এটা মনিটর করতে পারেন। সেই সাথে আমি মনে করি যে ঢাকা স্টক এক্সচেঞ্জের কোনো টিম এটাকে মনিটর করতে পারেন। এছাড়া তাদের এই টাকা, এই বিষয়গুলো দেখার জন্য ট্রাস্টি বোর্ড রয়েছে, এই ট্রাস্টি বোর্ডে এই বিষয়গুলোকে দেখাশোনা করতে পারেন। তো এর জবাবদিহিতার 3টি জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটি হচ্ছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, আমাদের বাজারের যে কর্তা যারা রয়েছে ডিএসসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ, এবং সেই সাথে আরেকটি প্রতিষ্ঠান যেটা বলেছি আমরা
এই তিনটি জায়গা থেকেই, ট্রাস্টি বোর্ড, এই তিনটি জায়গা থেকেই কিন্তু এর মনিটরিং এর ব্যবস্থা রয়েছে। এছাড়া এর তহবিল তসরুপটা দেখার জন্য আমাদের কাস্টোডিয়ান রয়েছে, যারা তহবিল তসরুপ যাতে না হয় সে বিষয়টি চেক দিতে পারে। তো বাংলাদেশের বর্তমান যে কাঠামোটি আছে সেই কাঠামোতে মিউচুয়াল ফান্ডের এই টোটাল বিষয়টাকে রক্ষা করার ক্ষেত্রে কাস্টোডিয়ান, ট্রাস্টি, এরপর হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, তিনটি বডি যেমন কাজ করে, সেই সাথে মনিটর করার জন্য আবার আমি যে তিনটির কথা বলেছি তারা এখানে কাজ করে থাকে। তো আপনি যে কোনো জায়গায় তো এ ধরনের মেকানিজম থাকবে। আমরা ব্যাংকিং সেক্টরে দেখি, মানি মার্কেটে, সেখানেও তো মানুষ টাকা ডিপোজিট রাখে, সেই ডিপোজিটের টাকা তাদের ইনভেস্ট করার পর সেখান থেকে রিটার্ন অনেক সময় পায়, অনেক সময় পাওয়া যায় না, সেখানে লস করে, অনেক সময় টাকা স্টাক আপ হয়ে যায়। তো এটা যখন আমরা কোনো বিনিয়োগ করব, সেই বিনিয়োগের ঝুঁকি তো অবশ্যই প্রত্যেকটা বিনিয়োগে থাকে। অর্থাৎ শেয়ার বাজারের বিনিয়োগে ঝুঁকি থাকবে, সেই সাথে মিউচুয়াল ফান্ডের ঝুঁকি আরো কম, কিন্তু সেখানেও কিছু না কিছু ঝুঁকি তো অবশ্যই আছে। যদি আমার নিজের ফান্ড আমি কোথাও জমা রাখি, সেখান থেকে ইনভেস্টমেন্টের রিটার্ন পেতে চাই, ঝুঁকি কম বেশি সব জায়গায় রয়েছে। যেমন আমি এফডিআর করতে গেলেও যদি আমার টাকা, এফডিআর এর টাকা সঠিক সময় ফেরত না পাই, সেখানেও কিছুটা ঝুঁকি রয়েছে, বাট সেই ঝুঁকি খুবই সামান্য। আর স্টক মার্কেটের শেয়ার কিনতে গেলে সবচেয়ে বেশি ঝুঁকি আছে, সেই সাথে মিউচুয়াল ফান্ড কিনলে তুলনামূলক কম ঝুঁকি রয়েছে। সুতরাং ইনভেস্টমেন্ট যারা করবেন তাদের ঝুঁকি কিছু না কিছু মাথায় রেখেই তো ইনভেস্টমেন্ট করবেন, আর ঝুঁকি থাকে বলেই তো সেখানে লাভের পরিমাণ বেশি আসে নর্মাল ইনভেস্টমেন্টের চেয়ে। আমি এফডিআর এর যে রিটার্ন পাবো 8-10%, আমি এখানে এর চেয়ে বেশি পাবো। এই জন্যই তো মানুষ আসলে বিনিয়োগের জন্য আসে। তো স্পেসিফিক অন্য কোশ্চেন না থাকলে আমি অন্য আলোচনায় যাব কিনা। জি ভাই, অন্য আলোচনায় যান। জি, তো সেক্ষেত্রে আমরা বাজারে যে মিউচুয়াল ফান্ডের যে বাংলাদেশে ঘাটতি, আর আমি একটু মিউচুয়াল ফান্ডের একটু সারা পৃথিবীর ইতিহাস কিছুটা এখানে উপস্থাপন করতে চাই। যে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টের যে কোম্পানিগুলো সারা পৃথিবীতে রয়েছে, এদের যে কালচার, সেই কালচারের সাথে বাংলাদেশের পরিচিত হতে হবে। যেমন আমরা যদি দেখি যে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট এই কোম্পানিগুলো সারা পৃথিবীতে কিভাবে কাজ করছে এবং তাদের অ্যাসেটের পরিমাণটা কত, সেক্ষেত্রে আমি যদি দেখি যে আমরা 20টি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে যদি পর্যালোচনা করি সারা পৃথিবীতে, সেক্ষেত্রে ব্ল্যাক রক 1 নম্বর পজিশনে রয়েছে এখন এই মুহূর্তে, যার অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টের পরিমাণ হচ্ছে, এটা ইউএস ভিত্তিক একটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ব্ল্যাক রক, যার বর্তমান অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টের পরিমাণ হচ্ছে $11.5 ট্রিলিয়ন। যেটি $11.5 ট্রিলিয়ন কি, এটি যদি ইউএস ইকোনমিকে আমরা ধরি, ইউএস ইকোনমি হচ্ছে আপনার $26 ট্রিলিয়ন ইকোনমি, সেই সাথে যদি চায়নাটা ধরি সেটি হচ্ছে $16 ট্রিলিয়ন ইকোনমি, আর অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট যে ব্ল্যাক রক তার অ্যাসেটের পরিমাণ হচ্ছে $11.5 ট্রিলিয়ন। আমরা যদি জাপানের ইকোনমিকে ধরি সেটা হচ্ছে $4.5 ট্রিলিয়ন। তাহলে আমরা দেখতে পেলাম যে আপনার এই ইউএস ইকোনমির 50% পরিমাণ অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট করছে হচ্ছে ব্ল্যাক রক একটি কোম্পানি। তো এভাবে এই ব্ল্যাক রক কিভাবে ইনভেস্টমেন্ট করছে, এই যে পৃথিবীর যত ভালো ভালো শেয়ার রয়েছে আমরা যেগুলো দেখি বাজারে, যেমন আইফোন, এরপরে রয়েছে আপনার মাইক্রোসফট, এরপরে আরো রয়েছে যে সকল কোম্পানিগুলো আছে অ্যামাজন, আরো অনেক ধরনের যে আমরা বড় বড় কোম্পানিগুলো দেখি, এই কোম্পানিগুলোর তাদের কাছে 5-6%, 7% করে শেয়ার তারা সংরক্ষণ করছে, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বড় বড় কোম্পানিগুলোর শেয়ার সংরক্ষণ করছে। তো বাংলাদেশের কোনো মিউচুয়াল ফান্ডের যে ইনভেস্টমেন্টের যে বিষয়গুলো, এগুলো যে একেবারে দেশের মধ্যেই থাকবে নট দ্যাট, এটি কিন্তু বিদেশে ইনভেস্টমেন্ট করার সুযোগ আছে ভবিষ্যতে যদি দেশে সেই ধরনের পলিসি বা সেই ধরনের পরিস্থিতি আমরা তৈরি করতে পারি। তো এখানে এই যে সেকেন্ড যে মিউচুয়াল ফান্ডটি রয়েছে, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট কোম্পানিটি রয়েছে, সেটির অ্যাসেটের পরিমাণ $7.5 ট্রিলিয়ন, সেটিও জাপানের ইকোনমির চেয়ে অনেক বড়। তো আসলে এটি সারা পৃথিবীতে যে সকল অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট কোম্পানিগুলো রয়েছে তাদের বিষয়। এই যে ব্ল্যাক রকের কথা বললাম, এই ব্ল্যাক রকের অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির যে নিজের অ্যাসেট যেটা, সেটিও আপনার রয়েছে $15 বিলিয়ন মতো, তার নিজস্ব যে অ্যাসেট, যে পরিমাণ কোম্পানির নিজের অ্যাসেট। $15 বিলিয়ন মানে হচ্ছে বাংলাদেশে প্রায় 15 থেকে 20 লক্ষ কোটি টাকা। 15 থেকে 20 লক্ষ কোটি টাকা একটা কোম্পানির অ্যাসেটের পরিমাণ, নিজস্ব অ্যাসেট। তো আর অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট আমরা যে $11.5 ট্রিলিয়ন বললাম, এটি অনেক বিশাল একটা বিষয়।
যদি তাকে ইকোনমির দিক থেকে পৃথিবীতে সেট করা হয় তাহলে এটা 3 নম্বর ইকোনমিতে চলে যাবে ব্ল্যাক রক একটি কোম্পানির অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। তো আমি এটা বলার একটা উদ্দেশ্য রয়েছে যে আসলে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট কোম্পানিকে এই আমেরিকানরা অথবা আপনার ইউরোপিয়ানরা কতটা গুরুত্ব দিচ্ছে, তাদের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টের আকারটা কত বড়। হোয়ারাস আমরা যদি বাংলাদেশে দেখি, তো বাংলাদেশ আমরা সকলেই জানি যে টোটাল অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টের কোম্পানি রয়েছে 67টি, যারা অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি কত এই মিউচুয়াল ফান্ডের পরিমাণ আছে 12 থেকে 15,000 কোটি টাকা, যেটি বাংলাদেশের আপনার এই ক্যাপিটাল মার্কেটের মাত্র 1.5%। আর যে সকল দেশের উদাহরণ আমি দিলাম সেখানে তাদের ক্যাপিটাল মার্কেটের 60-65% হচ্ছে মিউচুয়াল ফান্ড দখল করে আছে। এখন এই যে কালচারগুলো তৈরি করা একটা দেশে, এইটা আমার কেন করা লাগবে? আমরা বাংলাদেশ যে মানি মার্কেটের পেছনে ছুটছি দিনের পর দিন, এতে দেশে কি সমস্যা তৈরি হয়েছে? দেশের সমস্যা তৈরি হয়েছে মানুষের মধ্যে ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড চিন্তা ভাবনা তৈরি হয়নি কি মিউচুয়াল ফান্ডকে বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে দক্ষ ম্যানেজমেন্টের সৃষ্টি হয়নি বাংলাদেশে। যদি আমাদের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট কোম্পানির প্রসার থাকতো, এখানে 2-2.5 লক্ষ কোটি টাকার অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট অ্যাসেট থাকতো, তাহলে দেখা যেত যে এখানে প্রচুর পরিমাণ 2-2.5 লক্ষ কোটির পেছনে বর্তমান যে পরিমাণ রয়েছে তার 20 গুণ লোকবল এখানে কাজ করতো, যারা 20 গুণ লোক এখানে কিন্তু দক্ষতার সাথে কাজ করতে পারতো এবং নতুন নতুন তাদের মধ্যে বিভিন্ন ধরনের মেধা বিকাশের সুযোগ থাকতো, দক্ষতার পরিবেশ তৈরি হতো। আমরা বলতে পারি যে দক্ষ হিউম্যান রিসোর্স বাংলাদেশে তৈরি হতো। এই জায়গাটাও কিন্তু বাংলাদেশ পিছিয়ে রয়েছে যে আপনি এই যারা অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট কোম্পানিগুলোকে কারা রান করবে, এই যে অভিজ্ঞতা সম্পন্ন মানুষেরও কিন্তু বা হিউম্যান রিসোর্সের অভাব দেশে রয়েছে। আমরা কি দেখতে পাচ্ছি যে 84 সালে যখন এই দেশে ব্যাংকিং সেক্টরের প্রাইভেট সেক্টরের ব্যাংক উন্মোচিত হলো, পরবর্তীতে সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশনের ব্যাংকগুলো আসলো, এদেশে কিন্তু ব্যাংক পরিচালনার জন্য দক্ষ জনবল তৈরি হয়েছে। বাই দিস টাইম আমরা সকলেই স্বীকার করব দক্ষ জনবল তৈরি হয়েছে। হয়তো ব্যাংকগুলো খারাপ করেছে ফিনান্সিয়াল জায়গায়, কিন্তু দক্ষ ব্যাংকার কিন্তু বাংলাদেশে তৈরি হয়েছে। কিন্তু অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টে দক্ষ কতজন আছে এটা কিন্তু আমরা হিসাব করলে ওরকম খুব বেশি পাবো না। কারণটি হচ্ছে এই পরিবেশটা বাংলাদেশে দেওয়া হয়নি। এই পরিবেশ না দেওয়ার কারণে এখানে জবাবদিহিতার বিষয়গুলো সঠিকভাবে দেখভাল করা হয়নি। আমরা যেটাকে বলতে পারি গুড গভর্নেন্সের অভাব রয়েছে, যেটির জন্য সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে কাজ করতে হবে। সেই সাথে ডিএসসি এবং সিএসসি তাদেরকে গুরুত্ব দিতে হবে এবং যারা স্টেক হোল্ডার রয়েছেন, স্পেশালি মার্চেন্ট ব্যাংকের সিইও যারা রয়েছেন, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট কোম্পানির সিইও যারা রয়েছেন, ব্রোকারেজ হাউসের সিইও যারা রয়েছেন, সেই সাথে যারা মালিক পক্ষ রয়েছেন, সবাইকে গুরুত্ব একটা জায়গায় দিতে হবে যে আমরা যদি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর প্রসার বা মিউচুয়াল ফান্ডের প্রসারে দেশে না করতে পারি, পুঁজিবাজার কিন্তু সাস্টেইনেবল যে গ্রোথ বা সাস্টেইনেবল যে আপনার একটা টেকসই পুঁজিবাজার এদেশে কখনোই তৈরি হবে না। কারণটা কি হচ্ছে যে 1.5% ফান্ড দিয়ে আমি তো 100% একটা ক্যাপিটাল মার্কেটকে কখনো ভাইব্রেন্ট করতে পারবো না। আমার তো এখানে দুর্বলতা রয়েছে এবং যে কারণে কনফিডেন্স লেভেলটা সকল স্তরে ভঙ্গুর পরিস্থিতিতে আছে। যেমন আপনার যারা পার্সোনাল মানে ব্যক্তিগত ইনভেস্টমেন্ট যারা করছেন, ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট যাদের আছে, ইভেন বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের ইনভেস্টমেন্ট যে রয়েছে, বিভিন্ন গোষ্ঠীর ইনভেস্টমেন্ট রয়েছে, এগুলো ইনভেস্টমেন্ট যে রয়েছে এগুলো কেউ কিন্তু কনফিডেন্সের সাথে বাজারে ইনভেস্টমেন্ট করছে না, কারণ কনফিডেন্স পাচ্ছে না। আবার এগুলো না থাকার কারণে বাজারে ভালো শেয়ারের সাপ্লাইও কিন্তু আমরা পাচ্ছি না। তো সবকিছুর মূলে কিন্তু মিউচুয়াল ফান্ডের প্রসারের অভাব, এটা আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়গুলো যদি আমি পাকিস্তানের স্টক এক্সচেঞ্জের অবস্থাটা একটু আপনাদের জানাতে চাই, সেখানে তাদের মার্কেট ক্যাপটা বাংলাদেশের সাইজের মতো, 7 লাখ কোটি টাকার কাছাকাছি। ইন্ডিয়ারটা অনেক বেশি। ইন্ডিয়া এই মুহূর্তে 60 লক্ষ কোটি টাকার মিউচুয়াল ফান্ড আছে। পাকিস্তানে যে 7 লক্ষ কোটি টাকার যে মার্কেট ক্যাপ, সেখানে মিউচুয়াল ফান্ডের পরিমাণ 2 লক্ষ কোটি টাকার কাছাকাছি। তো পাকিস্তানের ইকোনমি, ডলারের দাম ইতিমধ্যে আমরা কয়েকবার দেখেছি বেশ চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গিয়েছে। কিন্তু আমি যদি আপনাদের কাছে বলি যে তাদের স্টক মার্কেটের বর্তমান অবস্থাটা কি, অবশ্যই ভালো। এর কারণটা কি হচ্ছে, কারণ যাই হোক না কেন বাজারের নিজস্ব একটা ক্ষমতা রয়েছে।
তার 2 লক্ষ কোটি টাকার মিউচুয়াল ফান্ড আছে পাকিস্তানে। এভাবে শ্রীলঙ্কা যদি আপনি দেখেন, আর ইন্ডিয়া তো বললামই একটু আগে 60 লক্ষ কোটি টাকার মিউচুয়াল ফান্ড যে দেশে রয়েছে তার ইন্ডেক্স কিন্তু আমরা 75,000-এর প্লাস মাইনাস দেখছি আর কি, ইন্ডিয়ার যে ক্যাপিটাল মার্কেট রয়েছে। তো এই জায়গাটা আমাদেরকে স্বীকার করে নিতে হবে যে আমরা আসলে মিউচুয়াল ফান্ড বিহীন এই বাজার, এটি আসলে এভাবে চলতে পারে না। এটাকে মিউচুয়াল ফান্ডের এই জায়গায় অনেক কাজ করার প্রয়োজন রয়েছে, এবং বাংলাদেশের মিউচুয়াল ফান্ডের যে বাজার তার সম্ভাবনাটি রয়েছে 12,000 কোটি থেকে বর্তমানে যেটি রয়েছে এটি কিন্তু 2 লক্ষ কোটি, 1 থেকে 2 লক্ষ কোটি টাকা পর্যন্ত যাওয়ার সুযোগ রয়েছে যদি এর পরিবেশ তৈরি করে দেয়া যায়। সেক্ষেত্রে দেশের ম্যাক্রো লেভেলের বড় একটি পলিসির পরিবর্তন প্রয়োজন, যে বাংলাদেশের যত শিল্পায়ন হবে সেগুলো বেশিরভাগই ক্যাপিটাল মার্কেট থেকে পুঁজি তাদেরকে নিতে হবে। ব্যাংক থেকে লং টার্ম ইনভেস্টমেন্ট দেওয়ার কোনো সুযোগ নেই ফান্ডামেন্টালি, কারণ যারা ব্যাংকে টাকা রাখছেন তারা কিন্তু লং টার্মে টাকা কেউ রাখেন না, তারা শর্ট টার্মে টাকা রাখছেন। তো যদি মানুষের পার্টিসিপেশনে বাংলাদেশের শিল্পায়ন হয় তাহলেই কেবলমাত্র ব্যাংক সেখানে ইনভেস্টমেন্ট করবে, ব্যাংক সেখানে রিটার্ন ভালো পাবে, ব্যাংক ও বাংলাদেশের ব্যাংকের হেলথ ভালো হবে। সেই সাথে যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন তারাও উত্তরোত্তর এখানে ভালো করবেন। কি কারণে? যখন একটা বাজার জমে যাবে তখন মিউচুয়াল ফান্ডের বর্তমান যে গতিবিধি আমরা দেখছি, যে দুর্বলতাগুলো রয়েছে এগুলো কিন্তু থাকবে না, এগুলো অনেকটা দূর হয়ে যাবে, এবং এখানে সরকারের অ্যাটেনশন বাড়বে, সেই সাথে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের অ্যাটেনশন বাড়বে, মনিটরিং বাড়বে। এগুলো সব দিক থেকে ভালো করতে চাইলে তখন মানুষ কিন্তু একটা ইনভেস্টমেন্ট ধর্মী চিন্তা ভাবনার মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ এগিয়ে যাবে, সবার মধ্যে ইনভেস্টমেন্টের একটা ভাবনা তার মধ্যে আসবে। যেমন মানুষ কিন্তু মিউচুয়াল ফান্ডটার মানুষের কাছে জনপ্রিয়ই না, তারা বুঝেই না যে এটা আসলে করেটা কি, অথবা এখানে আমি কেন টাকাটা দেব, আমি কেন ব্যাংকে রাখবো না, কেন আমি বিনিয়োগে যাব। অ্যাকচুয়ালি আমরা যদি অন্যভাবেও চিন্তা করি, অর্থনীতিটা কখনোই সুদ নির্ভর অর্থনীতি ভালো না। আমরা যদি দেখি যে সুদ, যেখানে সুদের যে প্রবণতা বেশি থাকবে সে অর্থনীতি ধীরে ধীরে ক্ষয়িষ্ণু হয়। যেমন সুদ নির্ভর অর্থনীতির চেয়ে যদি মানুষ ব্যবসা বান্ধব অর্থনীতিটাকে পছন্দ করে সেটা কিন্তু বেশি প্রসার লাভ করবে বাংলাদেশে। এবং বাংলাদেশ যেহেতু একটি ইসলামিক কান্ট্রি, এটা এদেশের 85 থেকে 90% মানুষ মুসলিম, তো এখানে কিন্তু সবাই যদি এই সুযোগটা পরিবেশটা দেয়া হয় দেশে, যে আমরা সবাই বিনিয়োগ বান্ধব হব, বিনিয়োগে টাকা ব্যয় করব, মানুষ কিন্তু এখানে মানুষের সাথে বিজনেসে যুক্ত হবে। আর মিউচুয়াল ফান্ড হচ্ছে এমন একটা মাধ্যম যেই মাধ্যমে আপনার মানুষ নিশ্চিন্তে এখানে টাকা বিনিয়োগ করতে পারবে এবং তার রিস্ক লেভেলটা খুবই অল্প থাকবে, যে আমি সামান্য কমতে পারে বেশি থাকতে পারে। তো ব্যবসা বাণিজ্যটা বা বিনিয়োগ এগুলো এরকম আর কি কম বেশি প্রফিট আপনার হবে, ফিক্সড কিছু থাকবে না। কখনো 20% প্রফিট হবে, কখনো 10% হবে, কখনো 6% হবে, এরকম আর কি। তো এই জায়গায় মানুষ অভ্যস্ত হবে। তো আমার বক্তব্য হচ্ছে যে এইটাকে জনপ্রিয় করতে হলে আমাকে যেটি করতে হবে, যারা নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছেন তাদের পলিসির দিক থেকে সচেতন হতে হবে, এবং এটা বাস্তবায়ন হচ্ছে কিনা এই জায়গাটাকে আমার যথেষ্ট গুরুত্ব দিতে হবে। আর বাস্তবায়নটা এখানে একটু জায়গায় আমি বলে রাখি যে ব্যাংকের চেয়ে মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট বেশি নিরাপদ। এই কারণে বলতে চাই যে আপনি ব্যাংক যখন কোনো টাকা রিসিভ করে, গ্রহণ করে পাবলিকের কাছ থেকে, সে কি করে আরেকজন শিল্প বা ইন্ডাস্ট্রিকে অথবা অন্য ব্যক্তিকে লোন দেয়। সেই লোনটি দেওয়ার সময় তিনি তার পেছনে ঘুরতে ঘুরতে অনেক দিন ঘোরার পরও কিন্তু লোনটা আদায় করতে পারছে না। সিসি হাইপো যে সকল লোন বাংলাদেশ দেয় সেগুলো দেখা যায় বছর বছর রিনিউয়াল করে আর এখানে লিমিট বাড়াতে থাকে, কিন্তু টোটাল টাকাটা কিন্তু ব্যাক করে ব্যাংক নিতে অনেক কষ্ট হয়, বিভিন্ন ক্ষেত্রে স্টাক আপ হয়, ব্যাড লোন হয়, নন পারফর্মিং লোনে পরিণত হয়। কিন্তু মিউচুয়াল ফান্ডে যে টাকাটা আসবে সেই টাকাটা বিভিন্ন শেয়ারে ইনভেস্টমেন্ট করা হয়, এটা কিন্তু কোনো ব্যক্তির কাছে পাঠানো হয় না যে তার কাছে নক করে টাকা আনতে হবে। একটা ভাইব্রেন্ট বাজার থাকলে ওই বাজারেই কিন্তু শেয়ার বিক্রি করে মানুষের টাকা দিয়ে দেওয়া যায়। তো আমি মনে করি যে মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট ব্যাংকের ইনভেস্টমেন্ট বা ব্যাংকে টাকা রাখার চেয়ে বা ব্যাংকের অপারেশনের চেয়ে বেশি স্মার্ট, এটা আমরা বলতেই পারি। কারণ আপনি একটা শেয়ার আজকে বিক্রি করে দিলে থার্ড ডেতে আপনি টাকা নিয়ে আসতে পারবেন আপনার পোর্টফোলিওতে। কিন্তু একটি ব্যাংক যে সিসি হাইপো লোন দিয়েছে, অথবা সে যে একটি প্লেজ লোন দিয়েছে, অথবা সে আরো কোনো লং টার্ম লোন দিয়েছে, সেই লোন ইচ্ছা করলে 3 দিনের মাথায় কিন্তু সে টাকাটা তার ইয়েতে নিয়ে আসতে পারবে না। অর্থাৎ
তার পোর্টফোলিওতে কিন্তু সে টাকা নিয়ে আসতে পারবে না। এখানে ঝুঁকি বড় ধরনের থাকে। ব্যাংক হয়তো প্রতি বছর তার প্রফিট দেখায়, কিন্তু ব্যাংক যত পুরনো হতে থাকে দেখা যাচ্ছে যে তার লোনগুলো বেশি স্টাক আপ হয়ে যাচ্ছে, এরকম আমরা দেখছি আর কি। তো আমার মনে হয় যে একটা বড় কালচার চেঞ্জের একটা বিষয় বাংলাদেশে, যে কালচারটাই চেঞ্জ করে দেওয়ার ব্যাপার রয়েছে। এই জায়গাটিতে আমার মনে হয় নতুন করে বাংলাদেশকে ভাবতে হবে যে আমি মিউচুয়াল ফান্ড ওরিয়েন্টেড একটা দেশ তৈরি করব। যদি আমি মিউচুয়াল ফান্ড ওরিয়েন্টেড দেশ তৈরি করতে পারি, এদেশের ইনভেস্টমেন্ট বাড়বে, শিল্পায়ন বাড়বে, এবং যারা এখানকার যথেষ্ট প্রতিভাবান উদ্যোক্তা রয়েছে তারা কিন্তু মানুষের পার্টিসিপেশনে বড় বড় ধরনের শিল্পায়ন করতে পারবে দেশে। তার মেধা রয়েছে, তার দক্ষতা আছে, কিন্তু তার কাছে অর্থ নাই, সেই সকল লোক এদেশে শিল্পায়ন করতে পারবে। তো এই জায়গাগুলো সরকারকে গুরুত্ব দেওয়া আমি মনে করি প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে এই সেক্টরটা জনপ্রিয় হবে মিউচুয়াল ফান্ড, আর মিউচুয়াল ফান্ড জনপ্রিয় হলেই আমার স্টক মার্কেটের কিন্তু সাস্টেইনেবল হবে। স্টক মার্কেট সাস্টেইনেবল হলে মিউচুয়াল ফান্ড আরো জনপ্রিয় হবে। বিষয়টা রিসিপ্রোকাল একটা ব্যাপার, অর্থাৎ একটার সাথে আরেকটা জড়িত। যদি মিউচুয়াল ফান্ড ভালো করে স্টক মার্কেট ভালো করবে, আর যদি স্টক মার্কেট ভালো করে আবার মিউচুয়াল ফান্ড ভালো করবে। এটা সম্পূর্ণ একটা চক্রের ব্যাপার। কিন্তু বাংলাদেশ পড়ে গেছে উল্টা চক্রে, এখন সম্পূর্ণ উল্টা চক্রে আছে, যে মিউচুয়াল ফান্ড খারাপ করছে, মিউচুয়াল ফান্ড বাজারে আসছে না, বাজারে মিউচুয়াল ফান্ড আসছে না, বাজার খারাপ করছে। বাজার খারাপ করার কারণে মিউচুয়াল ফান্ডের লাভ হচ্ছে না, মিউচুয়াল ফান্ডের লাভ না হওয়ার কারণে মিউচুয়াল ফান্ড ডিভিডেন্ড দিতে পারছে না, আর মিউচুয়াল ফান্ড যখন ডিভিডেন্ড দিতে পারছে না তখন মিউচুয়াল ফান্ডের দাম কমে যাচ্ছে। কত নামছে? একটা 10 টাকার মিউচুয়াল ফান্ড 3-4 টাকা। মিউচুয়াল ফান্ড যখন 3-4 টাকা নেমে যাচ্ছে তখন মানুষ এখানে আর ঢুকছে না। তাহলে এই টোটাল কিন্তু উল্টা চক্রে বাংলাদেশে অলরেডি রয়েছে। তো এর জন্য একটা ব্রেক থ্রো দরকার। তো আশা করি আমাদের যে অনুষ্ঠানটা আমরা চলছে, এই অনুষ্ঠান সহ আরো অনেক উদ্যোগের মাধ্যমে এই ব্রেক থ্রুটা দেশে হবে ইনশাল্লাহ। আমরা হচ্ছে আনিসুর রহমান স্যার, ওনার কাছে আসলে একটু জানতে চাচ্ছি। বিষয়টা হচ্ছে আমরা যেহেতু কাজ করি জনগণের পক্ষে, জনগণের জন্য, আমাদের কোনো রাজনৈতিক পরিচয় অথবা এরকম কোনো স্বার্থ নাই। আমাদের প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন, এবং আপনি যদি সাথে কিছু অ্যাড করতে চান, আমাদের বিষয়টা হচ্ছে যে মিউচুয়াল ফান্ডের বিনিয়োগের আপনি যেহেতু এক্সপার্ট একজন, তো এই আপনার জায়গা থেকে আমাদেরকে কোনো কোন বিষয়ে আমরা মিউচুয়াল ফান্ডে কিভাবে ইনভেস্ট করতে পারি, এবং এই মিউচুয়াল ফান্ডের ইনভেস্ট করার আগে আমাদের কি কি বিষয় বিবেচনা করতে হবে, এবং এর শর্ট টার্ম লং টার্ম কোনো সুবিধা অসুবিধা আছে কিনা, এবং আপনার যদি কোনো পার্সোনাল অ্যাডভাইস থাকে আমাদের জন্য, সাধারণ জনগণের জন্য। জি, মিউচুয়াল ফান্ডের ব্যাপারটা হলো যে মিউচুয়াল ফান্ডটাকে আরো আমাদের সকল মানুষের এটা বোধগম্য করে তুলতে হবে। এটা হলো প্রথম শর্ত। এটা মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠেনি। এবং একটা বিষয়, শেষ প্রশ্ন যেটা কথা ছিল, যে মিউচুয়াল ফান্ডের প্রফিট নির্ভর করে বাজারের উপরে। বাজার যেখানে খারাপ হয়ে যায়, ক্যাপিটাল মার্কেট যেখানে খারাপ হয়ে যায়, একটা কোম্পানির 10 টাকার শেয়ার বাজারে ছিল 25 টাকা বা 50 টাকা, সেই মার্কেটে যদি কোনো মিউচুয়াল ফান্ড যদি ইনভেস্ট করে থাকে এবং সেই মার্কেটের শেয়ারটা যদি আবার 8 টাকাতে নেমে আসে, তাহলে তো স্বাভাবিকভাবেই এই মিউচুয়াল ফান্ডের প্রফিট দেওয়া সম্ভব না। এবং তার জন্যই হয়েছে যে 10 টাকার মিউচুয়াল ফান্ড 3 টাকা হয়ে গেছে। তো এই জিনিসটা কিভাবে বুঝবে একজন ইনভেস্টর? সো এখানে মিউচুয়াল ফান্ডেরও বাজারে একটা ঝুঁকি আছে। সো বাজার যদি খারাপ হয়, মার্কেট যদি খারাপ হয়, শেয়ার মার্কেট, তাহলে মিউচুয়াল ফান্ডও খারাপ হবে। তাহলে কিভাবে তারা এটাকে গ্রহণ করবে? এটার সামগ্রিকভাবে সরকার যে সমস্ত কর্তৃপক্ষকে রেখেছে, স্পেশালি যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং তাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ, তাদের এই সমস্ত জায়গাতে ভিজিবিলিটি বা এটাকে আরো মনিটরিং ব্যবস্থাকে আরো স্বচ্ছ করতে হবে, এবং যে সমস্ত জায়গাতে মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করবে তাদেরকে আরো বিজ্ঞ হতে হবে, যে যারা অ্যাসেট ম্যানেজমেন্ট বা ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট যে সমস্ত কোম্পানি থাকবে তাদের পেরে। বাজারে যখন মনে করেন যে সুদের হার কখনো কখনো বেড়ে যায়, সুদের হার যদি বৃদ্ধি পায় কোনো জায়গাতে, মনে করেন যে কোনো কোম্পানি ব্যাংকের হঠাৎ করে সুদের হার 12% এখনো টাকা নিচ্ছে, তাহলে কি মানুষ দৌড়াবে কোথায়? ব্যাংকে। তাহলে তো সে আর মিউচুয়াল ফান্ডে আসবে না। সো এটাও একটা গভর্নমেন্টের পলিসি, যে আমি কিভাবে এই মার্কেটটাকে আরো
স্বচ্ছ করব, আরো সুন্দর করব এবং ব্যবসা বান্ধব করব। তো আমরা যদি চিন্তা করি, সরকার যদি সামগ্রিকভাবে একটা ইসলামিক স্টেট হিসাবে, বা যেখানে সুদটাকে ভালো না, বিনিয়োগটা করে প্রফিট লভ্যাংশ গ্রহণ করে ভালো জীবনযাপন করবে, তখন সরকারের পলিসিটা সেভাবে হতে হবে যে আমি ইন্টারেস্ট রেট কত দেবো একটা ব্যাংকের, যেহেতু এটা বাংলাদেশ ব্যাংক কন্ট্রোল করে। যদি এই ইন্টারেস্ট রেটটা যদি কম হয়, তাহলে স্বাভাবিকভাবেই একজন মানুষ যখন দেখবে যে মিউচুয়াল ফান্ডে তার বিনিয়োগটা অনেক স্বচ্ছ এবং নির্ভরযোগ্য এবং ঝুঁকিপূর্ণ নয়, তখন সে মিউচুয়াল ফান্ডে আসবে। সো বাজারের যে ব্যবস্থাপনা ঝুঁকি থাকতে পারে, কোম্পানির ঝুঁকি থাকতে পারে, বৈদেশিক বাজারের উঠানামার জন্য অনেক সময় মিউচুয়াল ফান্ডের প্রফিটের খারাপ অবস্থা হতে পারে, কিন্তু এগুলো তো অবশ্যই প্রতিকারের ব্যাপার আছে। আমাদেরকে সরকারের সেই নিয়ম কানুন থাকতে হবে, এই ফান্ডের ট্র্যাক রেকর্ড গুলোকে দেখতে হবে, এবং বাজারে যে ব্যবস্থাপনা আছে সকল আমাদের যে মিউচুয়াল ফান্ডের যে অ্যাসেট ম্যানেজমেন্ট যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলোকে আরো সতর্ক হতে হবে। এবং এই কোম্পানিগুলো কখনোই লসে যেতে পারে না যদি বাজার মার্কেটটা এবং গভর্নমেন্টের পলিসি এবং তাদের স্বচ্ছ পরিদর্শন এবং নিখুঁত এই মনিটরিং থাকে, তাহলে সেটা অবশ্যই সে মার্কেট ভালো হবে। আমি আশা করব যে আমাদের সুদ নয়, লভ্যাংশ আমরা গ্রহণ করব এবং বিনিয়োগ করব, একটা বাজারে বিনিয়োগ বান্ধব একটা মার্কেট গড়ে উঠবে। সেক্ষেত্রে এটাকে নিয়মিত একটা পর্যালোচনা করে এই বিনিয়োগটাকে, এই মিউচুয়াল ফান্ডের মাধ্যমে বিনিয়োগটাকে আরো বাড়ানোর জন্য আমরা সকলে সচেষ্ট হব, সরকার সচেষ্ট হবে, এবং বাংলাদেশ ব্যাংক, যেটা মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেটের যে সমস্ত কর্তৃপক্ষ আছে যারা এটা মনিটর করার কথা এবং সুষ্ঠু পলিসি দেওয়ার কথা, তারা এই ব্যাপারে আরো সচেষ্ট হবেন, মানুষকে বুঝাতে পারবেন, এবং আমি আশা করি যে এই মার্কেটটা আরো ভালো হবে। থ্যাংক ইউ। রহিম ভাই, আপনার শেষ বক্তব্য। আমি আমার কারেন্ট নেই, আমি সংক্ষেপে বলি, যেহেতু আপনারা যখন আছেন, আমি রাত্রে আমার ফিনিশিংটা ওই শর্টকাট দিয়ে দেবো। আমি এখন শুধু আপনাকে বলে দিই আমি কি নিয়ে শর্টকাট দেবো। আমি আপনাদের দুইটা গল্প না, দুইটা যোগ বলি। একটা হলো, আমার একজন শিক্ষক আমাদেরকে ক্লাসে বলেছিলেন, বন্দুক, এইটা কিন্তু আপনার মেমোরিতে রাখবেন, এবং আমার এই দুইটা যোগ আপনি নিজেই স্টাডি করবেন। আমার এক শিক্ষক বলেছিলেন, বন্দুকের গুলি যখন বন্দুকের নল দিয়ে বের হয়ে যায়, ওই গুলি আর বন্দুকে ফেরত নেওয়া যায় না। এখানে আমাদের লেফটেন্যান্ট কর্নেল আনিস ভাই আছেন, উনি জানেন, আমি জানি না আপনি জানেন কিনা, বন্দুকের গুলি মানে কার্টিজ, এটা কিন্তু রিইউজ করা যায় না, যেটা নল দিয়ে বের হয়ে যায়। তো আমি বলবো, আমাদের যা হয়ে গেছে ওইটা নিয়ে আলাপ না করে সুন্দর ভবিষ্যৎ করার জন্য কি করা যায়, ওইটার ব্যাপারে আমি আপনাকে আরেকটা গল্প বলবো। আপনি নিশ্চয় আমাদের নোয়াখালীর হারুন কিচিঞ্জারের নাম শুনছিলেন। উনার একটা যোগ ছিল, 3 বন্ধু একটা রুটি পেয়েছিল। এখন এই রুটি কে খাবে, এটা নিয়ে চিন্তা করে 3 বন্ধু বললো যে ঠিক আছে, তোমরা 3 জন ঘুমাও, আমরা 3 জন ঘুমাই, ঘুম থেকে উঠে যে ভালো স্বপ্ন দেখবে সেই রুটি খাবে। তো এর মধ্যে যেটা সবচেয়ে বেশি চালাক, ওইটা বাকি 2টা ঘুমাইছে, ওইটা না ঘুমাই ওইটা রুটিটা খাইয়া ঘুমিয়েছে। কথা ছিল যে 3 জন মিলে ঘুমাবে, ঘুম থেকে উঠে যে ভালো স্বপ্ন দেখবে সে রুটিটা খাবে। আর যেটা চালাক, ওটা কি করলো, ঘুমানোর আগে রুটিটা খেয়ে ফেলেছে। এখন 3 জনে ঘুম থেকে উঠলো, প্রথম দুটো জিজ্ঞেস করলো, তুই কি স্বপ্ন দেখছো? সে তো আমি এমন এক স্বপ্ন দেখছি যে আমি টাওয়ার হ্যামলেটের মধ্যে ঘুরেফেরা করতেছি। দ্বিতীয়টাতে জিজ্ঞেস করলো যে তুই কি স্বপ্ন দেখছো? আমি তো অনেক ভালো স্বপ্ন দেখছি। ওই যেটা রুটি খেয়ে ফেলেছে ওটা তুই কি স্বপ্ন দেখছোস? বাইরে আমার দুঃখের কথা কইস না। কি তোরা দুইটা তো শান্তিতে ঘুমাইছিস, আমি ঘুমাইতে যাবো। এমন সময় আইসে ওই আলিফ লাইলার দৈত্য আইসা আমার কয়, বড় একটা মুকুট নিয়ে আইসে। কি কয়, তুই উঠ। আমি উঠলাম। তোরে বলছি রুটিটা ধর। আমি রুটিটা ধরলাম। আমার কত রুটি এটা খা। ভাই আমি চিন্তা করলাম যে তোরে ছাড়া কিভাবে খাই। পরে এই তুই রুটিটা খাইতে গেছি তোরে। ভাই কি করবো, আমি মায়ের ভয়ে এই রুটিটা আমি খেয়ে ফেলেছি। তা আমি আপনাদের 2টা টপিক যে কারণে মনে রাখতে বললাম, আমি অত্যন্ত আশাবাদী হয়েছি। এখানে লেফটেন্যান্ট কর্নেল
আনিস ভাই আছেন, উনাকে বলবো, আমাদের আমি এবং আপনি যাকে অত্যন্ত পছন্দ করি, আমাদের কর্নেল আব্দুল হক স্যার, উনি রাওয়ার চেয়ারম্যান হয়েছেন। আমি এই কর্নেল আব্দুল হক স্যার, এসিসি চেয়ারম্যান স্যার, আইসিবি চেয়ারম্যান স্যার, আইসিবির এমডি স্যার, বাংলাদেশ সেনাপ্রধান, অর্থ উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, উনার সবার উদ্দেশ্যে আমাদের বর্তমানে এই অবস্থা থেকে উত্তরণের জন্য কি করা যায় বা কি করতে হবে, এটা আমার কারেন্ট আসলে আমি আজকে রাত্রে এটা আপনার সাথে শেয়ার করব। এই ক্ষেত্রে সবাইকে সব কাজ করতে হবে। আর আমাদের কর্নেল আব্দুল হক স্যারকে, লেফটেন্যান্ট কর্নেল আনিস ভাইকে, আমাদের সেনাপ্রধানকে, আমাদের কর্নেল হাসিন ভাইকে, উনাদেরকে ওই যে আলাদিনের দৈত্যটার কাজ করতে হবে, গাড়ির উপরে ধরে মারতে হবে। এবং এটা কিভাবে করবে, এটা একমাত্র আমাদের রাওয়ার মাধ্যমে সম্ভব। এবং রাওয়ার মাধ্যমে এগুলি কিভাবে করবে আমি এটার বিস্তারিত তুলে ধরবো। এবং আমি ওই যেটা বললাম সেটা হলো, এখন কারেন্ট নেই, কথা বলতে ভালো লাগতেছে না। ওই যে ঘটনা হলো একটাই, আলাদিনের দৈত্যের মতো লাঠি লইয়া উঠতে হবে। এবং একমাত্র এই মিউচুয়াল ফান্ডের ব্যবস্থাপনার মাধ্যমেই আমাদের পুঁজিবাজারকে ঠিক করা সম্ভব। এবং আমি আপনার এটার মাধ্যমে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারকে বলবো, আপনার 3-0 থিওরি সারা পৃথিবীতে বলে বেড়াচ্ছেন, আপনি আপনার বর্তমানে উপদেষ্টা পরিষদের সকল উপদেষ্টাকে ডেকে এনে উন্মুক্ত গণমাধ্যমে জিজ্ঞেস করেন তো তারা 3-0 থিওরি কয়জন বুঝে। আমি প্রধান উপদেষ্টাকে বলছি বা বলবো, একমাত্র পুঁজিবাজারের মাধ্যমে এবং একমাত্র মিউচুয়াল ফান্ড সেক্টরের মাধ্যমে আপনার 3-0 থিওরি বাস্তবায়ন করা সম্ভব। এটুকুই, যেহেতু কারেন্ট নেই, আপনাদের কথা শুনেন, কারেন্ট আসলে কিভাবে রাওয়ার মাধ্যমে কর্নেল হক স্যারকে দিয়ে সবাইকে দিয়ে কাজ করা সম্ভব, ওটা আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে অমিত ভাই, ইনশাআল্লাহ। মনির ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আমাদের আসলে আপনার শেষ বক্তব্য, এবং আমাদের পক্ষ থেকে আপনার জন্য একই প্রশ্ন, যে বিনিয়োগকারীদের আপনারা যে আমাদেরকে ডাকছেন মানে ইসে যাওয়ার জন্য, তো এই যে এখানে আপনারা নিয়ে গেলেন অথবা আমাদের আনার জন্য আপনারা কি কি পদক্ষেপ নিছেন, এবং আমরা যে যাব আমাদের কোন বিষয়টা মাথায় রাখা উচিত? যারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারী নাকি? আমরা বলতে বিনিয়োগকারী। মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকারী না স্টক মার্কেটের বিনিয়োগকারী? আমরা মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকারী। ওকে, এটি আসলে আমি যেভাবে বলতে চাই যে কোনো মানুষই ইনভেস্টমেন্ট করে সেখান থেকে যদি বেনিফিটেড না হয়, সে সেখানে যাবে না। এটা মানুষের মানে চিরাচরিত বিষয় আর কি। তো মানুষ আসলে যেখানে লাভ দেখবে সেখানেই যাবে। তো মিউচুয়াল ফান্ডের যে ইতিহাস আছে তাতে করে মানুষ সেখানে যাবে, সেখান থেকে লাভবান হবে, এই ধরনের ইতিহাস রয়েছে। আমরা যদি বাংলাদেশের 1980 সালের আইসিবির মিউচুয়াল ফান্ডগুলোর দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে কোনো এক সময় তারা 1000% পর্যন্ত ডিভিডেন্ড দিয়েছে। আপনার এই যে এইমসের যে কথাটি আসলো, 1 টাকার মিউচুয়াল ফান্ড এদেশের বাজারে 35 টাকা পর্যন্ত গিয়েছে। 10 টাকার গ্রামীণ ওয়ান মিউচুয়াল ফান্ডের রেট 150 টাকা পর্যন্ত হয়েছে 10 টাকারটা। তো এভাবে মানুষ আসলে মিউচুয়াল ফান্ডে যখন বিনিয়োগ করে সে লাভবান হবে, অবশ্যই সে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে যাবে। তো বিষয়টি হচ্ছে যে সেই জায়গার পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত তো সে সেখানে লাভ দেখবে না। অর্থাৎ একটি সুস্থ জায়গা যদি মানুষ না পায়, যেখানে ইনভেস্ট করলে পরে তার টাকা খোয়ানোর যে মানে ইলজিক্যাল ভাবে টাকা খোয়ানোর যে বিষয়টি রয়েছে, যে তহবিল তছরুফ হয়ে গেল, অথবা পোর্টফোলিওতে যে ধরনের পোর্টফোলিওর যে ধরনের স্টকগুলো দেখানো আছে সেগুলো তার স্টক সেগুলো নেই, এ ধরনের পরিস্থিতি যদি তৈরি হয়, অথবা ডাম্পিং স্টেশন যদি হয়, তার মিউচুয়াল ফান্ডগুলো একটা শেয়ারের দাম ছিল ধরেন 20 টাকা, সেটা যখন 200 হয়ে গেল তখন সে কিনে ফেলছে মিউচুয়াল ফান্ডগুলো। এই ধরনের পরিস্থিতি যখন মিউচুয়াল ফান্ডগুলোর ভিতরে না থাকবে, যখন এখানে সুস্থতা বা সুস্থ পরিবেশ বিরাজ করবে, তখন নিশ্চয়ই যারা
ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্ন পেতে চায় তারা সেখানে ইনভেস্ট করবে। এখনো আইসিবির যে সকল মিউচুয়াল ফান্ড মানে ইউনিট ফান্ডে পরিণত হয়েছে সেখানে আমরা শুনতে পাই যে 50, 60, 70% করে ডিভিডেন্ড সেখানে দিচ্ছে। নতুন মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে বা ইউনিট ফান্ডের ক্ষেত্রে আমার নলেজে আছে যে ঢাকা স্টক এক্সচেঞ্জে এই খারাপ সময়েও 18%, 20% করে ডিভিডেন্ড দিয়েছে ইউনিট ফান্ড কিছু কিছু অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। তো এই যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো বেশি রিটার্ন দিচ্ছে, তো একজন মানুষ তার 100 টাকা বিনিয়োগ করে সে তো একটা ব্যাংক থেকে এর আগে আমরা দেখেছি যে 6%, 7%, 8% পেয়েছে এফডিআর এ, সেখানে মিউচুয়াল ফান্ড তাকে দিচ্ছে 18%, 20% করে, কোনো কোনো জায়গায় 15% করে দিয়েছে। তো এই ধরনের পরিবেশ তৈরি হলে তো মানুষ তার নিজের লাভের জন্যই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে আসবে। এখানে দরকার শুধু আপনার পরিবেশটাকে তৈরি করে দেওয়া, যে এই পরিবেশে সে ঠকবে না, অর্থাৎ তার এই তহবিল তছরুফ হবে না। এই আনিস ভাই যে কথাটি বলেছেন যে, বা আমাদের একজন বিনিয়োগকারী ভাই বলেছেন যে মিউচুয়াল ফান্ড যে খাতে বিনিয়োগ করার কথা সে সেটি না করে বাজারের যে লিস্টেড যে কোম্পানিগুলো আছে সেগুলোতে বিনিয়োগ না করে সে বাইরে কোথাও অখ্যাত কোম্পানিতে বিনিয়োগ করেছে, যেমন bdnews24.com সেটা কিনেছে এবং দেখা গেল যে সেটা 1 লক্ষ টাকার জিনিস 10 কোটি টাকা দিয়ে কিনেছে, কথার কথা বলছেন। তো এই জাতীয় বিষয়গুলো তো চাপা থাকে না। যখন মানুষ শুনতে পায় যে ওর কোম্পানিতে এই ধরনের কম দামের জিনিস বেশি দামে কিনেছে, তখন এটা কিন্তু ছড়িয়ে পড়ে ইন্টারনালি, বিভিন্ন জায়গায় মানুষ জানতে পারে যে আসলে এই কোম্পানির পারফরমেন্স ভালো না, এদের মধ্যে স্বচ্ছতার অভাব রয়েছে, তখন কিন্তু সে সেখানে ইনভেস্টমেন্ট করতে চাইবে না। তো আমাদের আসলে যারা নীতি নির্ধারণী পর্যায়ে আমরা আছি, আমাদেরকে কিন্তু এইসব পরিবেশ এর জায়গাগুলোকে সঠিক পরিবেশ আমাদের বাজারকে দিতে হবে। সেই জন্য যারা সবচেয়ে বেশি এখানে গুরুত্বের সাথে ভূমিকা পালন করতে পারেন তার মধ্যে রয়েছে যে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এরপরে রয়েছে আমাদের ডিএসসি বাজার ম্যানেজমেন্টে যারা আছেন, সেই সাথে আছে আমাদের আইসিবিও রয়েছে, তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এবং বেশিরভাগ আমি বলবো যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তাদের রয়েছে এই মনিটরিং করার জন্য, মনিটরিং সেল রয়েছে এর জন্য, এবং এটি মনিটরিং করা অত্যন্ত সহজ। কারণটি হচ্ছে যে 42টি ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ডের কোম্পানির যদি আপনি পোর্টফোলিওটা নেন তাহলে আপনার 42 পাতা হবে, অথবা 42 দুগুণে 84 পাতা হবে, এর বেশি নয়। তো এই 84 পৃষ্ঠা আপনার মনিটরিং করতে, এটা তো আমি মনে করি কোনো খুব বেশি সময় প্রয়োজন পড়ে না যদি সেখানে মানসিকভাবে গুরুত্ব দেওয়া হয় এই কোম্পানিটা কিনছে কি। আর প্রতি সপ্তাহে তাদের অ্যাসেট ভ্যালু প্রকাশ করছে, প্রতি 3 মাসে তাদের আর্নিং পার শেয়ার বা পার ইউনিট কত সেটি প্রকাশ করছে। তো সুতরাং এর মনিটরিং অত্যন্ত সহজ। এই মনিটরিং করার ক্ষেত্রে, মনিটরিং করার পর যে ফাইন্ডিংসটা পাওয়া যায় সেটি অ্যাপ্লাই করারটাও অত্যন্ত সহজ আমি মনে করি, কারণ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির লাইসেন্স বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে। আপনি যে কোনো সময় যে কোনো কোম্পানি যদি বড় ধরনের অনিয়ম করে তাকে লাইসেন্স বাতিল করে দিতে পারেন। তো বিভিন্ন পানিশমেন্ট, জরিমানা করা সম্ভব। এরপর হচ্ছে যে অন্তত এই বিষয় সম্পর্কে তারা যে রিপোর্ট তৈরি করলো, কোনো মানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির বিরুদ্ধে গ্রস কোনো ধরনের যদি অ্যানামলি থাকে সেটা মানে পাবলিকলি প্রকাশও করা সম্ভব। তো সুতরাং যদি এখানে ইচ্ছা হয়, যারা এখানে নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছেন তারা যদি মনোযোগী হন তাহলে অনেক কিছু করা সম্ভব। তো এটি হচ্ছে মনিটরিং এর জায়গাটা। আর অন্যদিকে হচ্ছে এটার জনপ্রিয় করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম নেওয়া প্রয়োজন। এখানে একটা হচ্ছে যে এই মানে স্বল্পমেয়াদী কিছু প্রোগ্রাম নেওয়া দরকার, সেই সাথে মধ্যমেয়াদী প্রোগ্রাম নেওয়া দরকার, সেখানে দীর্ঘমেয়াদী প্রোগ্রাম নেওয়া দরকার রয়েছে। তো এটি আমার নিজের ভাবনার মধ্যেই আছে যে স্বল্পমেয়াদী কি কি প্রোগ্রাম নিলে পরে 2-3 মাসের মধ্যে মিউচুয়াল ফান্ডে এক ধরনের পরিবর্তন চলে আসবে। আবার মধ্যমেয়াদী যে প্রোগ্রামগুলো 2-1 বছরের মধ্যে যে পরিবর্তনটা চান সেটি কিভাবে করা সম্ভব এটিও আমার ভাবনার মধ্যে রয়েছে। সেই সাথে আপনি যদি এটা লং টার্মে করতে চান, 10 বছর 20 বছর মেয়াদী, সেটিও সাজেশন আমরা দিতে পারবো। তো আসলে সদিচ্ছা প্রয়োজন আছে। আর সবার আগে আমাদের ভাবতে হবে যে এই মিউচুয়াল ফান্ডের যে সেক্টরের দুর্বলতাই বাজারের দুর্বলতা, এটা আমাদেরকে সবার আগে মেনে নিতে হবে। এটা যদি আমরা সবাই স্বীকার করতে পারি তাহলে এখানে আসলে বড় ধরনের কাজ করা সম্ভব। তবে যে গুরুত্ব দিয়ে এই কাজটি করা দরকার, আমি আসলে সেই গুরুত্বটা দেখতে পাচ্ছি না। এটা অতীতেও দেখিনি,
বর্তমানেও দেখতে পাচ্ছি না, হয়তো আমরা সামনে দেখব, সেজন্য আশাবাদী।